দুটো পায়ের ছাপ একদম আবার ডান দিকে মানে যতদূর চোখ যায় ওদিকে চলে গেছে, যেন কেউ হেলে দুলে হেঁটে হাঁটতে হাঁটতে চলে গেছে। আমি ছবি তুললাম, স্টিল তুললাম, ভিডিও তুললাম। যখন তুলছি তখনই দেখি পিছন থেকে 2 শেরপায় চলে এসছে, ওখানেই আমাকে ধরেছে। ধরে বলছে সাপ দেখা। আমি সঙ্গে সঙ্গে ওদের মনের ভাব বুঝে গেলাম যে ওরা কি বলতে চাইছে। ক্যা লেপার্ড, স্নো লেপার্ড? না 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 স্যার, ও মুখেও না মানবে না, এতটাই ওরা ভয় পায়। কৈলাসকে ট্রেক করা যায় না, ওর যে টেম্পারেচার, ওর যে ওয়েদার বা এই সমস্ত কিছুর জন্য বয়স বেড়ে যায়, স্কিনের বা নখের অনেক রকম চেঞ্জেস চলে আসে। এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা, ওই হাইটে এত সময় থাকা যাবে না, বডি ডিটোরিয়েট করতে থাকে, ওইটাকে ডেথ জোন বলে। একটা ম্যাক্সিমাম 3 দিন থাকতে পারে একটা লোক, তা নাহলে মারা যাবে। অক্সিজেন নেই, খাবার শেষ হতে থাকবে। এটা কোনো ফুটবল ক্রিকেট খেলা না যে এবছর আচ্ছা ঠিক আছে এই পেনাল্টি মিস করে গেলে আবার তোমার চান্স আছে। এখানে কোনো পেনাল্টি মিসের সেকেন্ড চান্স নেই। এখানেও মানে খবর বেরিয়ে গেল, ব্রেকিং নিউজ, আমরা মারা গেছি, আমার ডেড বডি আনতেও চলে গেল আমার ওয়াইফ। এমন কি সিচুয়েশন আসে যেখানে ট্রেন্ড একজন সেও সেখানে গিয়ে সমস্যার মধ্যে পড়ে? পর্বতারোহণে যদি কারো অ্যাক্সিডেন্ট হয় সে কিন্তু ট্রেন্ড লোকেরই হবে, ট্রেনিং ছাড়া তো কেউ পর্বতারোহণ করে না, পর্বতই হয় না। পৃথিবী বিখ্যাত বহু মাউন্টেনিয়ার পাহাড়েই মারা গেছে, এবং বলা হয় যত বড় মাউন্টেনিয়ার তার মৃত্যু পাহাড়েই। নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনাকে প্রথমেই একটা প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে পাহাড়কে ভালোবাসা কবে থেকে আপনি অনুভব করলেন, মানে পাহাড়ের প্রেমে পড়লেন কবে থেকে? এটা 1991-92 ওই রকম সময়। তো আমি তখন কৃষ্ণগড়ে থাকতাম, কলেজ লাইফ। তো সে সময় কলেজের কিছু বন্ধু নিয়ে একটা টিম হলো। তো একজন বন্ধু এসে বলল যে চল ট্রেকিং করি। তখনও ট্রেকিং কথাটা এত প্রচলন এত ছিল না। আর আমি ওটা কৃষ্ণগড়ে থাকতাম, এখান থেকে 100 কিলোমিটার, কলকাতা থেকে 100 কিলোমিটার দূর। তো সেই মফস্বলেও ট্রেকিং শব্দটা আমার শোনা ছিল না। এবার ট্রেকিং মানে জানি যে হাঁটা। তো আমি একটু অবাক হয়েছিলাম যে হাঁটার জন্য আবার টিম বানিয়ে যাওয়ার কি দরকার। এবার আমাদের ওইটা বেড়ানোর গ্রুপ ছিল, আমরা প্রচুর টিউশন করতাম বলে হাতে কিছু টাকাও থাকতো, তো আমরা খুব ঘুরতাম। তো ওদের কাছ থেকেই জানলাম যে ট্রেকিং মানে পাহাড়ে হাঁটা। আচ্ছা। তো সেইটায় আমরা সান্দাকফু ট্রেক, আমরা তখন তো খুব কম জানা ছিল, তো বললো যে চল আমরা সান্দাকফু ট্রেক করব। তো সেইটা থেকে আমার প্রথম ট্রেকিং শব্দটা শোনা। সেটা কত সাল? সেটা 1991। আচ্ছা। এবার তো সান্দাকফু অনেক টাফ। তো এখন তো অনেক রাস্তাঘাট হয়ে গেছে, তখন তো কিছুই ছিল না। এবার ঘটনাক্রমে সেই বছরটা আমি যেতে পারলাম না, লাস্ট মোমেন্টে কোনো কারণে আমি আটকে গেলাম। তো ওরা ফিরে এসে এমনভাবে গল্প করলো যেন মনে হলো আমার জীবন থেকে একটা বড় মিস করেছি, যে আরে তুই তো ট্রেকিং গেলি না, তোকে আর কি বলবো এরকম। তো পরের বছর আবার একটা টিম, আবার ওই টিমটাই আবার ঠিক করলো যে চল এবার জংরি গোছালা সিকিমে। সেটা আরও কঠিন, কিন্তু তখন আর কঠিন সহজ অত মাথায় ছিল না। তো বেরিয়ে পড়লাম। সেই বেরিয়ে পড়ার আগেও অনেক গল্প ছিল যে পাহাড়ে হাঁটবো। ন্যাচারালি তখন তো এইসব রুকস্যাক এইসব কোনো কনসেপ্ট ছিলই না। এবার আমাদের ওই কাঁধে ব্যাগ নিয়ে ঘোরা, ওই নিয়ে তো আর হাঁটা যায় না, ট্রেকিং করা যায় না। কলকাতায় আসলাম, এসে দেখলাম যে ট্রেকিং ব্যাগ তো খুব কস্টলি। তো আমি একদম লোয়ার মিডল ক্লাস থেকে উঠে আসা একজন, তো সেইটা আমি তখন ভাবিনি যে এই স্যাকটা আমি কিনতে পারবো। আমি ওটা দেখে গেলাম, গিয়ে আমি একটা বানিয়ে নিলাম। বাড়িতে একটা মেশিন ছিল, তো হ্যাঁ আমি যেরকম দেখলাম, দেখে কৃষ্ণগড়ে গোয়ারি বাজার বলে একটা জায়গা আছে, সেখানে সমস্ত রকম মানে যত রকম সব জিনিস পাওয়া যায়, মানে সব পেয়েছির একটা বাজার। তো ওই খুব ফাইন কোয়ালিটি চট কিনলাম। তারপর শুনলাম যে বরফ পড়ে। আমার যদিও কোনো আইডিয়া নেই, তার আগে কোনোদিন পাহাড় দেখিনি। তো বরফ পড়ে, তাহলে ভিতরে ওই পলিথিন শিট দিলাম পাতলা, তা ডাবল শেড করে ভিতরে একটা ওই মার্কিন কাপড় দিলাম। এই করে ওই পিপি ফোম কিনে নিয়ে গেলাম, সেটা দিয়ে প্যাড বানালাম, বেশ একটা পোক্ত মানে ব্যাগ বানিয়ে ফেললাম। সেই ব্যাগ নিয়েই বেরিয়ে পড়েছিলাম। সেইটা এই কারণেই না ইন্ডিয়ানদের সাথে একটা কথা ভীষণভাবে অ্যাড করা থাকে, জুগাড়ু। এই যে জুগাড়ু কথাটা প্রত্যেকটা ইন্ডিয়ানদের মধ্যে একটা মানে ভীষণভাবে রয়েছে। তো সেই জায়গাটাতে আমি সেইটাই রিলেট করছিলাম আর কি। তারপর কি হলো? তো তখন এবার ট্রেকিং করতে গেলে জুতো লাগবে।
আর যা বললাম যে এরকম কস্টলি জুতো কেনা যাবে না। এই কলকাতায় চোর মার্কেট, চোর বাজার, যেটা আমাদের বৈঠকখানা বাজার, ওখানে তখন আর্মির জিনিস অনেক পাওয়া যেত। আমি জানি না, এখন বহু বছর যাই না। আগে তো ওখানে খুব ঢু মারতাম বিভিন্ন জিনিসের, ওখান থেকে মানে কেনাকাটা সংগ্রহ করার মতন। তো সেখান থেকে ওই আর্মি ওই কাপড়ের যে জুতোগুলো হান্টার কিনে নিলাম, ব্যাস বেরিয়ে পড়লাম এই ট্রেক। তো জংড়ি গোচালা ওয়ান অফ দ্য টাফেস্ট ট্রেক, মানে ওইরকম আমার প্রথম ট্রেক জংড়ি গোচালা, এবং জংড়ি হয়ে সেই গোচালায় যাওয়া, এবং পুরোটাই খুব এনজয় করেছিলাম। কতদিন ওটা ছিল আপনার? এটা সপ্তাহ দুয়েক তো লেগেছিল একদম এক্স্যাক্ট। তাহলে আবার এটা আমি কোনোদিন ভাবিনি যে আসলে আমি অনেক লেখা লিখেছি, কিন্তু আমার প্রথম ট্রেকটা নিয়ে সত্যি মানে আমাকে লিখতে হবে, তাহলে আমার এক্স্যাক্ট টাইমটা মানে ডে ওয়াইজ একটা প্রোগ্রাম বুঝে যাবো যে কতদিন লেগেছিল। প্রথম এতটা মানে আপনি ভেবেছিলেন যে এরকম কিছু টাফ হবে? বা না, আমি তো জানি না যে পাহাড়টা কি তখন। ঠিক, আমি বেরিয়ে পড়েছিলাম, তারপর এত ভালো লেগে গেল যে আমি উঠছি, এবং জানি না আমি এখানে যতটা ফিট তার থেকে হয়তো 10 টাইমস 20 টাইমস আমি ফিট হয়ে যাই একটা হাইটের উপরে উঠলে। সেটা কিন্তু আমি অজান্তেই সেই সময়, আমি এখন যখন ভাবি, কারণ আমাদের সঙ্গে একটা ছেলে ছিল, একটা সে মারোয়ারি কমিউনিটির, সাম গণত্রা টাইটেলটাই খেয়াল আছে, নামটা এখন আর খেয়াল নেই। তো ও অসুস্থ হয়ে পড়লো। তো ও তার আগে খুব মানে ফিটেস্ট ক্যান্ডিডেট ছিল বলে আমরা ওকে লিডার বানিয়েছিলাম টিমের, কিন্তু প্রথমেই অসুস্থ হয়ে পড়লো। তো ওর ব্যাগটাও আমি আমার ব্যাগের পিঠে মাথায় চাপিয়ে আমি পুরো ট্রেক ম্যাক্সিমাম ট্রেকটা করেছিলাম। তো এটা দেখে তখন ওখানে দার্জিলিংয়ে যে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট আছে, মাউন্টেন ইনস্টিটিউট HMI, তাদের একটা ট্রেনিং চলছিল। তাদের ইনস্ট্রাক্টর ভেবেছে যে আমি হয়তো ট্রেনিংয়ের কোনো ক্যান্ডিডেট, আমাকে পানিশমেন্ট দিয়েছে যে আমি কোনো কিছু, মানে ওখানে কী হয় মাউন্টেনিংয়ে কোর্সে যে একটু ফল্টি হয় তাকে হয়তো কোনো পানিশমেন্ট দিয়েছে, যে আমাকে একটা স্যাকের পিঠে আর একটা স্যাক দিয়ে দৌড় করাচ্ছে, তাহলে হয়তো আমাকে পানিশমেন্ট দিয়েছে। তখনও আমি জানলাম যখন HMI এর কোর্স বলে কিছু হয়, মাউন্টেনিং কোর্স বলে। আচ্ছা, প্রথম ওটা ফিল করলেন, মানে জানলেন আর কি। তো প্রথমটাতেই আপনার মানে পাহাড়ের প্রেমে পড়ে গেছিলেন না আরেকটু সময়? একদম না, একদম প্রথমটাতেই এতটাই ভালো লাগলো যে এটা যে এত কঠিন, এত ভয়ঙ্কর কঠিন, মানে এখনও আমি দেখি সত্যি তো খুব কঠিন, কিন্তু আমার কোনো মুহূর্তে মনে হয়নি এটা খুব কঠিন। প্রতিটা মুহূর্ত খুব এনজয় করেছি। তখন তো মানে আর নিজেরাই গেছি, ওই 5-6 জন বন্ধু মিলে নিজেরাই রান্না করছি, নিজেরাই মানে সকালবেলায় চা বানাচ্ছি, বাসন মাজছি, আবার সেই বাসন গুটিয়ে তাঁবু টানাচ্ছি, তাঁবুগুলো আবার গুটিয়ে পিঠে নিয়ে আবার বেরিয়ে পড়ছি। তো পুরো ব্যাপারটাই নিজেরা করেছিলাম, যেটা এখন ভাবাই যায় না আর কি। তো সেখান থেকে ধরুন কলেজ লাইফ, তারপর আপনার চাকরি জীবনে প্রবেশ, আপনি ইনকাম ট্যাক্সে আছেন, সেখানে একটা রেসপন্সিবিলিটিস, তার সাথে সাথে কিভাবে মেনটেন করেন এখন? এটা একটা ম্যানেজমেন্ট। জীবনের সমস্ত দিকে আমি যেটা বুঝি, পর্বতারোহণ আমাকে প্রচুর মানে শিক্ষা দিয়েছে। একদম আমার কোনো মাস্টার কিংবা আমার কোনো বই যতটা আমাকে শিখিয়েছে তার থেকে বহু গুণ বেশি আমাকে পর্বতারোহণ শিখিয়েছে, মাউন্টেনিং। তো জীবনটাই একটা ম্যানেজমেন্ট, কীভাবে আমি ম্যানেজ করতে পারছি আমার পার্সোনাল লাইফ, আমার ফ্যামিলি লাইফ, আমার হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, কিংবা আমার অফিস কলিগের সঙ্গে, কিংবা আমার সাবঅর্ডিনেট। তো সব জায়গায় ওই ম্যানেজমেন্টটা খুব জরুরি। আর এই তালমিল করা, সব কিছুকে ম্যানেজ করা, এটা একটা জীবনের একটা বড় শিক্ষা, এবং যেটা আমাকে পর্বতারোহণ দিয়েছে যে আমি একই সঙ্গে সব করতে পারি। আমি প্রতিদিন ঠিক করি যে একটু পর্বতারোহণের জন্য একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে থাকবো, তা নাহলে আমি কোনো একদিন গিয়ে পাহাড়ে গিয়ে আর ফিরে আসবো না। কারণ আমাকে বেঁচে থাকার জন্য আমাকে মাঠে দৌড়তে হবে। তো সেটা আমাকে, হ্যাঁ এখন আমার প্রচুর এমন বিজি ইদানিং হয়ে গেছে, বাইরে পোস্টিং, তারপর বিভিন্ন কাজে। এই কদিন আগেই মহারাষ্ট্র ইলেকশন, আমাকে 1.5 মাস কাটিয়ে আসতে হলো। তো সেই সব নিয়ে কি হয়, যত মুভমেন্ট হয় একটু ডিফার করে যায়, সমস্ত রুটিনটা একটু গন্ডগোল হয়। কিন্তু দিনের শেষে আমি চিন্তা করি যে না, কালকে দৌড়তে পারিনি, তাহলে আজকে দৌড়বো। আজকে যেমন সকালে বেলায় উঠে আমার একটা এখানে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে আমরা প্রচুর স্টুডেন্ট পাঠাই। তো আমি সরকারের ইউথ সার্ভিস ডিপার্টমেন্টের গভর্নিং বডি মেম্বার। তো আমরা ইলেকশন, ওদের সিলেকশন করি। আমি ঠিক করি যে বাতিল না, কতজনকে পাঠাতে পারবো ম্যাক্সিমাম, আমরা পুরো স্পন্সর করি। প্রায় 200 ছেলে মেয়েকে আমরা পাঠাই প্রতি বছর। তার ট্রেনিংটা ছিল। তো আজকে তার মানে আমি মাঠে যেতে পারলাম না, তা কালকে আমাকে এটা একটু পুষিয়ে দিতে হবে। তো এইভাবে
আবার আমি জানি দিনের শেষে আমাকে বছরে 1-2 বই বের করতে হবে, তাহলে আমাকে প্রতিদিন হয়তো 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা লিখতে হবে। সেটাকেও আজকে হয়তো লিখতে পারলাম না, পরের দিন যদি মেকআপ দেওয়া যায়। এইভাবে জীবনের প্রতি ক্ষেত্রে আমি আর কি ব্যালেন্সটা করার চেষ্টা করি সবসময়, ম্যানেজমেন্টটা মেনটেন করতে, টাইম ম্যানেজমেন্ট। এইভাবে হয় যে অফিস সামলানো, কারণ অফিসে সত্যি একটা দায়িত্বশীল পোস্টে আছি এবং সেটাকে অ্যাভয়েড করার কোনো ব্যাপার নেই, ওটাই আমার রুজি। তারপর সংসার সামলানো, এমন না যে আমি পাহাড়ে যাই কিংবা অফিসে বড় অফিসার বলে আমার বাড়ির আলু কেনার জন্য অন্যজন লোক কিনে নিয়ে যাবে, সেটা আমাকে করতে হয়। এবং আমার ছেলেদের দেখাশোনা সেটা আমাকেই করতে হবে। তো দিনের শেষে একটা পরিপূর্ণ মানুষ হতে গেলে যা যা করতে হয় সব দিকটাই আমি ম্যানেজ করার চেষ্টা করি। তো পাহাড় আপনাকে অর্জুন অ্যাওয়ার্ডও দিয়েছে। তো এই যে আপনার লাইফের যে অ্যাচিভমেন্ট, যেদিন থেকে জার্নি থেকে আজ অবধি আপনার লাইফের যে অ্যাচিভমেন্টগুলো আপনি এক একটা জায়গা আপনি টাচ করেছেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনি এই যে ইয়াং জেনারেশন যারা রয়েছে, আমি দেখেছি অনেকের মধ্যে, আমাদের বাঙালিদের মধ্যেও বলুন, অনেকের পাহাড়ের নেশা আছে, ট্রেকিং করে, কিন্তু খুব কম মানুষ আছে যারা ওই মাউন্টেনিং বলুন বা এই ধরনের জায়গাতে যায়। তো একজন যখন শুরু করবে লাইফে, সে কিভাবে শুরু করতে পারবে, বা এর কি কোনো বয়স আছে যে এই বয়স পর্যন্ত ট্রেনিং নেওয়া যায় তারপরে আর নেওয়া যায় না? হ্যাঁ, কিছু ট্রেনিং আছে যেখানে বয়স আটকে যায়। কেন? যেগুলো মাউন্টেনিং, সেগুলো সরকারি মাউন্টেনিং কোর্স, সেখানে কিন্তু কোনো জায়গায় 40 বছর, কোনো জায়গায় 45 বছর, সেখানে একটা বার আছে। কিন্তু তারপরেও যদি কেউ ইন্টারেস্টেড থাকে, আমার সঙ্গে যোগাযোগ করলে, আমি কিছু ইনস্টিটিউটকে রিকোয়েস্ট করলে নিশ্চয়ই নেবে, কিন্তু তার উৎসাহটা কতটা সেটা দেখতে হবে। জীবনে কোনো কিছু শুরু করার একদম আলটিমেট বয়স বলে কিছু হয় না, যে কোনো সময় শুরু করা যেতে পারে। যে আমি এমন অনেককে জানি যারা রিটায়ারমেন্টের পরে পাহাড়ে যাওয়া শুরু করেছে, শুধু না ট্রেকিং, মাউন্টেনিং, ক্লাইম্বিং। হ্যাঁ, আমি আমার সঙ্গে এক জাপানি মহিলার যোগাযোগ ছিল, উনি মারা গেছেন, একটা পাহাড়ে ক্লাইম্ব করতে গিয়ে মারা গেছেন। কিন্তু তার জার্নিটা শুরু হয়েছিল 60 বছরের পর থেকে। তো সুতরাং মানে কোনো শুরু করার, এখানে পর্বতারোহণ খুব কঠিন একটা স্পোর্টস, কিন্তু শুরু করার কোনো বয়স নেই, শেষেরও বয়স নেই। যেমন কি একটা অ্যাথলিট কিন্তু 25-26 বছরের পরে আর দৌড়াতে পারবে না, কারণ তার ওই ফ্লেক্সিবিলিটি থাকবে না। কিন্তু পর্বতারোহণটা ওই রকম কারোর সঙ্গে কম্পিটিশান না। পর্বতারোহণ নিজের সঙ্গে নিজের কম্পিটিশান, আমার লিমিটেশনটাকে ওভারকাম করে যাওয়ার কম্পিটিশান। অ্যাডভেঞ্চার মানে কিছু না, আমাদের মধ্যে প্রচুর লিমিটেশন থাকে, সেই লিমিটেশনটাকে আমি কিভাবে ওভারকাম করব, সেটাই আমার অ্যাডভেঞ্চার। যেমন আমি একটা ছোট্ট করে বলাই, এটা খুব কঠিন কিছু না বোঝার জন্য, যে আমাদের পূর্বপুরুষরা তো 4 পায়ে চলাফেরা করতো, ঠিক তাই না? তাদের মধ্যে কেউ কেউ ভাবার চেষ্টা করলো, দেখি 2 পায়ে দাঁড়াতে পারি কিনা, তার ফল আমরা পাচ্ছি। কোনোদিন বাঘের কোনো পূর্বপুরুষ 2 পায়ে দাঁড়ানোর চেষ্টা করেনি, তাই জন্য বাঘ আজ অব্দিও 4 পায়ে হাঁটছে। এমন তো না যে বাঘ অনেক পরে এসছে পৃথিবীতে, মানুষ অনেক আগে এসছে, তা না। একই সময় হয়তো এসছে, কিন্তু মানুষ আজকে দাঁড়াতে শিখেছে, কারণ আমাদের কোনো পূর্বপুরুষ দাঁড়ানোর চেষ্টা করেছিল। আমাদের লিমিটেশন, আমরা কিন্তু জন্ম থেকেই দাঁড়াই না, আমাদের ওইটা হয়ে গেছে বলে আজকে আমরা জন্মের পর সবাইকে দেখতে পাচ্ছি দাঁড়াচ্ছে। আমরা ভাবছি যে এটা আমাদের ইনবর্ন না, কিন্তু আমরা ছোট থেকে আমরা হামাগুড়ি দেওয়া শিখি, প্রথমে বসা শিখি, তারপর হামাগুড়ি দেওয়া, তারপর দাঁড়াতে শিখি। ওটাও একটা অ্যাডভেঞ্চার, যে আমার লিমিটেশন, আমার এগেনস্ট দ্য গ্র্যাভিটি আমার কাজ হচ্ছে। প্রতি মুহূর্তে আমি যে দাঁড়াচ্ছি, প্রতি মুহূর্তে আমার অ্যাডভেঞ্চার হচ্ছে। তো এইটা তো কেউ না কেউ আমাদের এগিয়ে নিয়ে গেছিলো বলেই আজকে। তো প্রতিনিয়ত নিজেকে আরও ভাঙতে হবে, আরও গড়তে হবে। যে কোনো কিছু, যে কোনো ক্রিয়েটিভিটি, তার পিছনে অ্যাডভেঞ্চার আছে। সবসময় নিজেকে ভাঙছে বলেই তো আর একটা নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। তো সেক্ষেত্রে যে প্র্যাকটিস যেগুলো বলছিলেন, স্মোকিং বা ড্রিঙ্কিং, এই হ্যাবিটগুলোকে তো তাকে তো রেস্ট্রিক্ট করতে হবে বা ছাড়তে হবে একদম? না, ছাড়তে হবেই তা না, তবে কি এই হ্যাবিটগুলো তো হেলদি হ্যাবিট না, না করলেই ভালো। এবার যে বলছে আমার না করলেই হয় না, আচ্ছা, যে কিছুটা আমি বলছি কেউ ওই হ্যাবিট থাকলেও কি সে ক্লাইম্ব করতেই পারে? কারণ আমি জানি বহু ক্লাইম্বার যারা সিগারেট খায়, আচ্ছা, যারা ড্রিঙ্ক করে, হয়তো লিমিটেড। এবার আমি বেহেড মাতাল হয়ে যাওয়ার কথা বলছি না, এবার একদম সবকিছু বন্ধ করার দরকার নেই, কিন্তু যদি করতে পারে তো এত ভালো। এই পর্বতারোহণটাকে টার্গেট করে সামনে রেখে, এই লক্ষ্যটাকে রেখে যদি আমি মদটা ছাড়তে পারি, হ্যাঁ, সিগারেটটা না খাই, যদি আমি 2 গ্লাস হেলদি ড্রিঙ্ক খাই, তাহলে কার উপকার হবে? বাইরের লোকের না, যে করছে তার হবে। তো করুক,
আর একদিনে আমি তো এই যে নতুন জেনারেশন, সবাই ভাবে মুশকিলটা কি হয়, সবাই আমাকে আজকে দেখছে এন্ড রেজাল্ট। আমি কবে থেকে শুরু করলাম? 91 বলেছি। 91 থেকে আজ অব্দি গুনতে গেলে আঙুলের সব শেষ হয়ে যাবে। ঠিক। তো আজকে তারপরে আমি আজকে এই দেবাশিস বিশ্বাস এসে দাঁড়িয়েছি। অর্জুন পুরস্কার আমাকে তারপরে দিয়েছে। অর্জুন পুরস্কার আমাদের ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশনের গোল্ড মেডেল, যেটা পর্বতারোহণের সেরা পুরস্কার বলা হয়, দিয়েছে। উল্টো বলবো দিতে বাধ্য হয়েছে, কারণ কি আমি যদি বলি এটা মানে গর্ব করার মতন তো আমার শুধু না, যারা পর্বতারোহণ, যারা আমার পরিচিত, যারা বাংলায় থাকে কিংবা পাহাড়কে ভালোবাসে, সবার কাছে তো গর্ব করার মতন ব্যাপার যে এইখান থেকে একদম লোয়ার মিডল ক্লাস থেকে একটা ক্যারেক্টার উঠে সে অফিস সামলে, বাড়ি সামলে, সংসার সামলে এতগুলো বই লিখেছে, 12টা মুভি বানিয়েছি। আজকেও গিয়ে আরেকটা রাতের দিকে একটা শুটিং করবো এই মুভি, লাস্ট মুভিটার। তারপরেও তো এই পর্বতারোহণ নিয়মিত করে যাচ্ছি। আজ অবধি 42টা অভিযান হয়ে গেছে। তো এন্ড রেজাল্টটা দেখার দরকার নেই, কীভাবে আমি উঠে স্ট্রাগলটা স্টেপ বাই স্টেপ, হ্যাঁ আমার জার্নিটা। কেউ যদি আমার জার্নিটাই দেখে, সেটাকে যদি ফলো করে, আমার মনে হয় সে একজন ভালো, আমার বিরাট এভারেস্ট ক্লাইম্ব করতে হবে না, ভালো হিউম্যান বিইং হতে পারবে অন্তত। তো এই যে আপনার ধরুন 42টা আপনি করেছেন, কোথায় কোথায় গেছেন মোটামুটি? আমার প্রথম অভিযানটার নাম কামেট। আচ্ছা। এবার কামেট পর্বতারোহীদের মহলে একটা বড় নাম, কারণ কামেট হচ্ছে ভারতবর্ষের 3য় উচ্চতম শৃঙ্গ। ভারতবর্ষের হাইয়েস্ট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যেহেতু K2 আমাদের পাক অকুপাইড টেরিটরিতে, আমাদের ইন্ডিয়ানদের পারমিশন নেই সেই এলাকায় যাওয়ার, আর ওটা আমাদের ইন্ডিয়ার বাইরেই, লাইন অফ কন্ট্রোলের বাইরে, তো সেটাকে আমরা ধরতে পারি না। কাঞ্চনজঙ্ঘা সেকেন্ড হাইয়েস্ট নন্দা দেবী, এবং কাঞ্চনজঙ্ঘা নন্দা দেবী দুটোতেই পারমিশন নেই, সরকারি পারমিশন পাওয়া যাবে না ক্লাইম্ব করার। কাঞ্চনজঙ্ঘা পারমিশন নেই? না, ইন্ডিয়ান দিক থেকে পারমিশন নেই। ও, আমি ক্লাইম্ব করেছি নেপালের দিক থেকে। আচ্ছা, নেপাল থেকে পারমিশন? হ্যাঁ, ইন্ডিয়ান দিক থেকে পারমিশন নেই। ওটা যেহেতু সিকিম আর নেপালের বর্ডারে, তো সিকিমের দিক থেকে পারমিশন নেই। যেহেতু সিকিমের ওখানের ওর গোড়ায় যে কিছু কমিউনিটি বাস করে, তাদের লেপচা কমিউনিটি, তাদের বিশ্বাস তাদের আদি যে পুরুষ আর নারী, তারা ওই কাঞ্চনজঙ্ঘার বরফ থেকে তৈরি হয়েছে। তো সেই জন্য ওদের সেন্টিমেন্ট যাতে আঘাত না লাগে, সেই জন্য কাঞ্চনজঙ্ঘাকে পারমিশন দেয় না। সেকেন্ড হাইয়েস্ট নন্দা দেবী। নন্দা দেবী দেবী দুর্গার এক বোন কিংবা দেবী হিসাবে মানা হয়, কিংবা কিছু পলিটিক্যাল কারণও আছে, সব মিলে নন্দা দেবীতে পারমিশন দেওয়া হয় না। আচ্ছা। তো 3য় উচ্চতম শৃঙ্গ কামেট, তার মানে ভারতবর্ষে এখনো মানে উঠেছে। আচ্ছা। এখন পারমিশন দেয় না। আচ্ছা। নন্দা দেবীতে খোলা ছিল, হ্যাঁ 80-র দশকে ওটা বন্ধ করে দেয়। এবার 3য় উচ্চতম কামেট, তার মানে কেউ ভারতীয় হিসাবে ভারতবর্ষের কোনো শৃঙ্গে আরোহণ করতে গেলে ম্যাক্সিমাম অ্যাচিভেবল পিক, সর্বোচ্চ ওঠার মতন একটা জায়গা, সেটা কিন্তু কামেট। আমার প্রথম অভিযান কামেট। আমি বললাম না আমার শুরুগুলো কীরকম। প্রথম ট্রেকিং জংড়ি গোচালা। অনেকে 10টা ট্রেকিং করার পরও সাহস পায় না। আমি প্রথমেই জংড়ি গোচালায় আমার শুরু হয়েছে। অনেকে সারা জীবনে কামেটের মতন একটা শৃঙ্গে যাওয়ার সাহস পায় না, কারণ 7,757 মিটার, 8,000 মিটারের কাছাকাছি প্রায়, হিউজ একটা মাউন্টেন। 45 দিন লেগেছিল আমার। প্রথম অভিযানটাই কামেট। সেই অভিযানে কোনখান থেকে কামেটের বেস ক্যাম্প কোথা থেকে শুরু হয়? যোশীমঠ থেকে এগিয়ে যেতে হয়, মালারি বাম্পা ওই দিকটায়। তারপর ওখান থেকে আমরা এগিয়ে যাই। তো এটা একটা বড় জার্নি, খুব বড়। এবং আমার প্রথম জার্নিটাই, প্রথম এক্সপিডিশনই কামেট সাকসেসফুল হলো। তারপরের বছর আমি মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর, ম্যাকের মেম্বার। আগে কৃষ্ণনগরে থাকতাম, তখন থেকে এই ক্লাবের সঙ্গে যোগাযোগ। তো কামেট দিয়ে শুরু। তো এত বড় দিয়ে শুরু হলে যা হয়, তারপরে আর কেউ আমার জন্য ছোটোখাটো কিছু আর ভাবেনি, ভেবেছে বড়টাই করতে পারে। তো খুব স্বাভাবিক না, প্রথমেই সবাই বলে যে ও তুমি এভারেস্ট ক্লাইম্ব করেছো, তাহলে আর কি, অন্য কি তোমার কি আটকায় নাকি? কিন্তু তা না। কিন্তু শুরুটা যদি বড় হয়ে যায়, আমি যদি একবার এভারেস্টে চলে যাই, তখন আমি খুব ছোটোখাটো, যেমন একটা ভানুটি বলে একটা শৃঙ্গ, তখন আমি যদি বলি আমি ভানুটি যাচ্ছি, তখন সবাই বলবে, মানে মনে মনে ভাববে এই অবস্থা, ওখান থেকে এই অধঃপতন, মানে এরকম টাইপের। মানে যদিও আমি কোনো শৃঙ্গকে ছোট করছি না, কিন্তু একটা লেভেল, মানে একটা প্যারামিটার তৈরি হয়ে গেলে তখন সেই প্যারামিটার থেকে নেমে আসাটা কঠিন। তো এটা আমার পক্ষে, আমার জীবনে ভালোই হয়েছে, যার জন্যই হয়তো মানে ওই স্বপ্ন দেখতে পেরেছিলাম এভারেস্ট যাব, এভারেস্ট প্রথম বাঙালি এভারেস্ট আরোহণ হয়ে গেল, এরকম। মানে যেহেতু আমার চিন্তা ভাবনাটা অনেকটা এগিয়ে ছিল, অনেক বড় বড় চিন্তা ছিল, স্বপ্ন দেখেছিলাম অনেক বড় বড়, যার জন্যই আজকে হয়তো, কারণ স্বপ্ন না দেখলে তো কখনোই সম্ভব নয় কোনো কিছুতেই।
আচ্ছা, এখানে আমার একটা দেখুন, আমাদের যা কিছু ক্লাইম্বিং বলুন বা যে কোনো কিছু কোনো ছবিতে বা মুভিতে বা যে কোনো ক্ষেত্রে দেখা, তো আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরুন ইকুইপমেন্ট নিয়ে যখন যাচ্ছে, এই যে মানে ওই যে ঠুকে 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 যে কিলটাকে করছে, তারপরে দড়িটা লাগাচ্ছে, এইটার সায়েন্টিফিক ব্যাখ্যাটা কি? মানে ওই যে লাগাচ্ছে ওটা কি বরফের জন্য আটকে যাচ্ছে এর ভেতরে? হ্যাঁ, এটা কি ফলস হওয়ার কখনো চান্স থাকে না? নিশ্চয়ই থাকে। কোনো পৃথিবীতে কোনো কিছু 100% ফল্টলেস কিছু হয় না, কোনো কিছু হয় না। সব কিছুতে যখনও একদম, যেমন সোনা 100% গোল্ড, পিওর গোল্ড লেখে না, 99.9। হ্যাঁ, ঠিক ঠিক। তো সুতরাং 100% কিছু তো বলা যায় না। কিন্তু এই যে বললেন যে কিলটাকে ঠুকে ঠুকে, ঠিক টেকনিকটা ওই রকম না। আচ্ছা, কারণ বরফে ঠুকে গাঁথা যাবে না। ওকে, বরফটা কিরকম, বরফে কাঁচে যেমন আমি একটা পেরেক পুঁততে পারবো না, বরফও একদম সেরকম। মারলে ওটা জলটা বেরিয়ে আসবে, কিন্তু গাঁথা যাবে না। আচ্ছা, আমরা এগুলো বিভিন্ন টেকনিক, এই জন্য বিভিন্ন মাউন্টেনিং কোর্স করতে হয়। ওকে। তো বেসিক্যালি কি হয়, সাধারণ মানুষ হয়তো কোনো মুভি দেখে তার একটা ভুল ধারণা হয়ে যায়, কিন্তু কোনো বরফে মেরে কোনো কিল ঢোকানো সম্ভব না। যেটা আপনি জাস্ট বুঝুন, একটা কাঁচের মধ্যে যদি পেরেক পুঁততে হয় যেই সমস্যাগুলো পাবেন, ঠিক বরফে তাই হবে। তাহলে বরফে যখন আমরা আটকাই, কি করি, স্ক্রু আছে, স্ক্রু। আচ্ছা, স্ক্রুটা ঢুকতে থাকে, কেটে 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 স্ক্রু ঢোকে। এই স্ক্রুগুলো আবার বিভিন্ন রকম। এই পিটন, আমরা পেরেকটাকে তো পিটন, এই পিটনটাকে স্ক্রু পিটন, আইস পিটন, টিউবলার, এরকম বিভিন্ন নামে আমরা বলি, বিভিন্ন রকম হয়। সেইটারও টেকনিক আছে কিভাবে ঢুকবে। তার আওয়াজ শুনে, যখন ওটা বরফের মধ্যে ঢুকছে, ওই আওয়াজ শুনে আমরা বুঝে যাব ওইটা কিভাবে ঠিকঠাক ঢুকেছে কিনা। আর তারও কিছু সিস্টেম আছে, যখন ওইটা ঢুকবে তখন ঠিক সমপরিমাণ বরফ লাইন হয়ে বেরিয়ে আসবে। হ্যাঁ, তো সেগুলো দেখে, সেই আওয়াজ শুনে আমরা বুঝি। আর তারপরে আমরা যখন ইকুইপমেন্টটা লাগাই, দড়ি পড়াই, তখন অনেক ইকুইপমেন্ট আছে, ক্যারাবিনার, আরও অনেক রকম ইকুইপমেন্ট আছে, সেগুলো লাগিয়ে, স্নো যখন হয়, স্নোতে আলাদা আলাদা ইকুইপমেন্ট আছে, সেগুলো ব্যবহার, এগুলো শিখতে হয়। আর এগুলো একবারে আমি মুখে বললেও বোঝানো যাবে না, কারণ ইকুইপমেন্টটা না দেখলে ভিজুয়ালাইজ, এটা অডিও ভিজুয়াল ব্যাপার, যখনই দেখাতে পারবো এবং সঙ্গে সঙ্গে আমি বলবো, তাহলে আমি বোঝাতে পারবো কি জিনিসটা। এবার যখন ওইটা দড়ি পড়াচ্ছি, তারপর যখন উঠছি, বরফের কি হয়, বরফে যত চাপ পড়বে, চাপ পড়া মাত্র হালকা হয়তো ওই একটু টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন, ওই জায়গাটা একটু জল হলো, বরফ গলে গেল, কিন্তু যখন ওই প্রেশার রিলিজ হবে, ওটা সঙ্গে সঙ্গে আইস হয়ে যাবে। তো তখন এমন টাইট হয়ে আটকাবে, ওই জন্য চাপ পড়ার পরে ছেড়ে কারণ চাপ পড়ার পর তো আমরা ছাড়বো, আমি উঠে গেলাম, তারপর প্রেশার রিলিজ হয়ে গেল, ওটা এত টাইট হয়ে যাবে যে তখন আর খুলবে না। ওই জন্য আমরা ওইভাবেই ইউজ করি। পার্মানেন্ট থেকে যায়, মানে ওটা আর বার করার কোনো দরকার নেই। না, আমরা বের করতে পারি। স্ক্রু তো আবার উল্টো দিকে ঘোরালে, ওটা ক্লকওয়াইজ ঘোরালে ঢুকছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে বেরিয়ে আসছে। এবং বেরোনোর সময় আমরা আওয়াজ শুনে বুঝতে পারবো ঠিকঠাক প্রপারলি বেরোচ্ছে কিনা। কারণ ইকুইপমেন্ট আমরা সব নিয়ে আসার চেষ্টা করি দুটো কারণে। এক হচ্ছে মাউন্টেনটাকে নোংরা যাতে কম হয়, আচ্ছা, সেই জন্য। আর 2 নম্বর, ইকুইপমেন্টগুলো খুব কস্টলি। ওই একটা পিটনের মতন স্ক্রু, সেটার দাম 2000 থেকে 2500 টাকা। তো আমি যদি 5টা পিটন রেখে আসি, তাহলে আমার 10-12 হাজার টাকা শুধু রেখে আসতে হবে। একটা দড়ির দাম 8 থেকে 10,000 টাকা, তো তার থেকে বেশি আছে। হ্যাঁ, তো সেগুলো রেখে আসাটা মানে খুব কস্টলি এগুলো। তো আমরা সব ইকুইপমেন্ট নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু নামার সময় কিছু কিছু মিনিমাম ইকুইপমেন্ট আমাদের ছেড়ে আসতেই হয়, না হলে আমি ফল করতে পারি। তো সুতরাং ওইভাবেই আমরা করি, যত মিনিমাইজ ওয়েতে ইকুইপমেন্ট রাখা। এবং আমি নেমে এসে নিচ থেকে আবার কি করে ওই উপরে ইকুইপমেন্টগুলো খুলবো, তারও টেকনিক আছে। ওকে, আমি তো ওখানে গিয়ে ইকুইপমেন্ট লাগিয়েছি, কিন্তু নামার পরে নিচ থেকে আমি কিভাবে দড়িটাকে ইউজ করে ইকুইপমেন্ট খুলবো, নিয়ে আসবো, মিনিমাম ইকুইপমেন্ট আমরা রেখে আসি, যাতে পাহাড়টা কম নোংরা থাকে। ওকে, কম মানে যেটা সম্ভব নয় বার করা বা সেই জায়গাটাতে। ঠিক। এবার একটা প্রশ্ন হচ্ছে, আপনার অনেকদিন আগে আমি একটা ইন্টারভিউ শুনেছিলাম, যখন ছন্দা গায়ন যখন নিখোঁজ হয় তার জায়গাটাতে, তো সেই জায়গাটাতে প্রচুর মানুষেরা তো এটা প্রশ্নটা আসে যে এমন কি সিচুয়েশন আসে যেখানে ট্রেন্ড একজন সেও সেখানে গিয়ে সমস্যার মধ্যে পড়ে, কি কি তাকে সেই সময় চ্যালেঞ্জেস ফেস করতে হয়, বা আপনি এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনার লাইফে আছে কিনা? প্রথমে পরেরটা বলি। আমার লাইফে তো প্রচুর এক্সপিরিয়েন্স আছে, যে এরকম জায়গায় পড়েছি এবং ফিরিয়ে নিশ্চয়ই এসেছি, তবেই তো এখানে বসে আছি। আর 2 নম্বর, ট্রেন্ড লোকের এরকম হয়েছে
পর্বতারোহণে যদি কারো অ্যাক্সিডেন্ট হয় সে কিন্তু ট্রেন লোকেরই হবে। ঠিক ঠিক, ট্রেনিং ছাড়া তো কেউ পর্বতারোহণ করে না, পর্বতারোহী হয় না। আর যত বড় মাউন্টেনে যাবে তত বড় ট্রেন মাউন্টেনিয়ার। তো পৃথিবী বিখ্যাত বহু মাউন্টেনিয়ার পাহাড়েই মারা গেছে, এবং বলা হয় যত বড় মাউন্টেনিয়ার তার মৃত্যু পাহাড়েই। বড় মাউন্টেনিয়ার মানে তার মৃত্যু পাহাড়েই হবে। এবং এটার মধ্যে আমরা অগৌরবের কিছু দেখি না। যে যোদ্ধা, যে মানে চিরকাল যুদ্ধ করে এসছে, তাই না, নেপোলিয়নের মৃত্যু হবে যুদ্ধক্ষেত্রে, এটা তো খুব স্বাভাবিক। তো এইভাবেই যে আমরাও ধরে নিই যে পর্বতারোহী যারা, তাদের মৃত্যু পাহাড়েই হবে, মানে যে যত বড় পর্বতারোহী। হ্যাঁ, এবার মিনিমাইজ করা, আমরা আমাদের মানে রিস্ক ফ্যাক্টরটাকে মিনিমাইজ করি। ছন্দার কিছু ভুল হয়েছিল, কিছু আমাদের সাবজেক্টিভ হ্যাজার্স কিছু হয় পাহাড়ে, আমরা দুটো ভাগে ভাগ করি। আমার নিজের জন্য যদি হয় সাবজেক্টিভ হ্যাজার্স, আর যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি না। আমি আছি, হঠাৎ করে পাহাড় ধসে গেল, আমার তো পক্ষে কিছু করার নেই। আমি এখানে বসে আছি, এই বাড়িটা যদি ভূমিকম্পে মিশিয়ে যায়, আমি কি করতে পারি? কিন্তু আমি গিয়ে একটা ট্রেন চলছে, আমি মোবাইলে কথা বলতে বলতে পার হচ্ছি, ট্রেন মেরে দিল, এটা আমার নিজের ফল্টে হয়েছে। তো আমরা পাহাড়ে গিয়ে চেষ্টা করি আমার জন্য যে সাবজেক্টিভ হ্যাজার্ড সেটাকে মিনিমাইজ করার। সেইটা কোনো কোনো জায়গায় ছন্দার কাউন্টিংয়ে ভুল হয়েছিল, যে ক্যালকুলেশনে। এইটা নিয়ে আমি একটা বই বেরোবে এবার একটা পাবলিকেশন থেকে, যে খুব বড় পাবলিকেশন থেকে, যে কেন আমাদের আশেপাশের লোকগুলোর দুর্ঘটনা। আমি সেটা নিয়ে আমার মতন করে একটা পর্যালোচনা করেছি। আমি প্রথমে ভূমিকাতেই লিখেছি, এটা কারো ভুল ধরা না, যে এই সিচুয়েশনে পড়লে যে তার প্ল্যান বি কী থাকবে, প্ল্যান সি কী থাকবে, সেটা যেন তৈরি থাকে। আর এই বইটা থেকে যদি কেউ একজন অন্তত এরকম বিপদ থেকে উদ্ধার হয়ে বেরিয়ে আসতে পারে, সেটাই আমার বই লেখার সার্থকতা। যদি একটা এক্সাম্পল দেন, যেমন ছন্দার কথা যদি বলি, ছন্দা তার আগের বছরই 2013 সালে এভারেস্ট আর লোৎসে একসঙ্গে ক্লাইম্ব করলো। এভারেস্ট পৃথিবীর হায়েস্ট মাউন্টেন, লোৎসে 4th হায়েস্ট। কিন্তু এদের মজার ব্যাপার, এই দুটো একদম পাশাপাশি। এর বেস ক্যাম্প, ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3 একই, একদম সেম। এমনকি ক্যাম্প 4 এর ম্যাক্সিমাম রাস্তাটাও সেম। ওকে, একদম লাস্টে গিয়ে মানে এভারেস্ট আর লোৎসের ক্যাম্প রাস্তা আলাদা হয়ে যায়। লোৎসের ডান দিকে চলে যায়, এভারেস্ট বাঁ দিকে চলে যায়। তো এবার এই দুটোর মধ্যে কি হচ্ছে তাহলে কমন? আমি প্রায় মানে ক্যাম্প 3টা হচ্ছে 7300 থেকে 7600 মিটার, আরও 200-300 মিটার, মানে 7800-900 মিটার অবধি, 7800 মিটার অবধি মোটামুটি একই রাস্তা। তার মানে এভারেস্টে যখন যাচ্ছে সে কিন্তু লোৎসেরও 7800 মিটার অবধি উঠে বসে আছে। এবার লোৎসের যে বাকি 400-500-600 মিটার রাস্তা, সেটা উঠলেই লোৎসে ক্লাইম্ব হয়ে যাচ্ছে। তার মানে ও এভারেস্ট ক্লাইম্ব করে এসে ওই ক্যাম্পটায় রেস্ট নিল, রেস্ট নিয়ে পরের দিন 4 ঘন্টা জার্নি করে ওটাই উঠে চলে এসে একসঙ্গে দুটো ক্লাইম্ব হয়ে গেল। এবার এই 7800-900 মিটার থেকে এভারেস্টের মাথা হচ্ছে 8800-900 মিটার, ওইদিকে 500 মিটার লোৎসে, তারপর 9-5 1400 মিটার। তা 1400 আপ ডাউন করলে 2800 মিটার আপ ডাউন হয়। এবার এটা করে চলে আসলো। ও ভাবলো, কিংবা ওর আশেপাশে সবাই ধরে নিল যে ও দুটো পিক ক্লাইম্ব করতে পারে, সেই ক্যাপাবিলিটি আছে। কিন্তু এভারেস্ট আর লোৎসে, আর পরেরটাই গেল কাঞ্চনজঙ্ঘা, ইয়ালুংকাং। ইয়ালুংকাং হচ্ছে কাঞ্চনজঙ্ঘায় 5টা পিক আছে, তার ওয়েস্ট পিকটার নাম ইয়ালুংকাং। তো সেইখানে চলে গেল। এইটা কেউ বুঝলো না, সবাই ওর আশেপাশে সবাই ওকে বাহবা দিল, কিন্তু এটা বললো না কেউ যে এভারেস্ট লোৎসে আর কাঞ্চনজঙ্ঘা ইয়ালুংকাংয়ের মধ্যে ফারাকটা কোথায়। ওদের 4 নম্বর ওই বললাম 2800 মিটার, আর কাঞ্চনজঙ্ঘার লাস্ট ক্যাম্পটা হচ্ছে 7300 মিটারে, সেখান থেকে 8400 সামথিং, মানে 1200 এদিকে মিটার, ওটাও 1200 মিটার, 1200 2400 ইন্টু 2 4800। তার মানে ওটা ছিল 2800, 12 দুগুণ 2400, আর এটা 4800, ডাবল হয়ে গেল। সময় কিন্তু একই, ওইটুকুনি সময়ের মধ্যে যেতে হবে। কেন? আনলিমিটেড টাইমে ওই হাইটে থাকা যায় না। ওই হাইটে, প্রথম কথা, ওই হাইটে এত সময় থাকা যাবে না, বডি ডিটোরিয়েট করতে থাকে। ওইটাকে ডেথ জোন বলে। একটা ম্যাক্সিমাম 3 দিন থাকতে পারে একটা লোক, তা নাহলে মারা যাবে। অক্সিজেন নেই, অত অক্সিজেন বয়ে নিয়ে যাওয়া যাবে না, যত কম অক্সিজেনের মধ্যে চালাতে হবে। খাবার শেষ হতে থাকবে, বডি হতে থাকবে। মানে কোনটা বলছেন? দুটো পিকেই, যে কোনো পিকেই। আচ্ছা, এটা 3 দিন। মানে বেস ক্যাম্প এলো তো ঠিক আছে, বেস ক্যাম্প তো না, ওই 4 নম্বর ক্যাম্প থেকে তো আমি জার্নিটা বলছি। বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1, ক্যাম্প 2 গিয়ে একটা জায়গা থেকে তো দুটো পিক অ্যাটেম্প করবে। তো যখন এই এভারেস্টের ক্ষেত্রে যেখান থেকে দুটো পিক অ্যাটেম্প করবে, এই জায়গাটা হচ্ছে
1200 মানে 2400 ঠিক 2500 মিটার আমি ধরে নিলাম। নিচে বেস ক্যাম্প, ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3। কাঞ্চনজঙ্ঘাতে এই জায়গা থেকে এই দুটো উঠতে গেলে 4500 থেকে 4800 মিটার আপ ডাউন। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে 4800 মিটারের এই যে জার্নিটা নিজেকে করতে হবে, উঠতে হবে এবং নামতে হবে। আচ্ছা, পাহাড়ের একদম উপরের দিকে যে কোনো দিন যাওয়া যায় না, ওয়েদার কিন্তু খুব কম দিনের জন্য ক্লাইম্বিংয়ের মানে অনুকূল থাকে, সেটাকে আমরা গুড ওয়েদার বলি, গুড উইন্ডো। সেই উইন্ডোটা কবে হয় আমরা জানতে হয়। এভারেস্টের জন্য 3-4 দিনের জন্য খোলে, ওই সময় সব ক্লাইম্ব হয়, আবার সব নেমে আসে। ওই জন্য দেখা যায় যে এভারেস্টের লাইন পড়ে যা সবাই উঠছে, কারণ তার আগে সবাই ওঠানামা করে অ্যাক্লিমেটাইজ হয়ে বসে থাকে। এবার ওই ভালো আবহাওয়ার জন্য 3-4 দিনের যে গ্যাপটা, এবার 3-4 দিনের মধ্যে কোনো একদিন টার্গেট করছে কত, একসঙ্গে 400 লোক। তো 400 লোক একটা দড়িতে উঠলে লাইন হয়েই যাবে। এটা মানেই না যে প্রতিদিনই 400 লোক উঠছে, কারণ কি 2 মাস ধরে ওঠানামা করে অ্যাক্লিমেটাইজ হয়ে ওরা বসে আছে। যবে ওই ওয়েদারটা উইন্ডো খোলা থাকবে তবে কিন্তু ব্যাক ক্যালকুলেশন করে উঠবে। আমরা যেমন 15, 16, 17 মে মাস ছিল, আমরা 15 তারিখে 16, 17, 18 ছিল, 16 তারিখে ক্লাইম করবো বলে 12 তারিখে ব্যাক ক্যালকুলেশন করে ওঠা শুরু করলাম। 12 তারিখ এখানে যাবো, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখে ক্লাইম করে নেমে আসবো। ওখানেও কাঞ্চনজঙ্ঘা তাই 3 দিনের ওয়েদার উইন্ডো ছিল, ওর মনে হয় 20, 21, 22 এরকম। তো একদিন ও কাঞ্চনজঙ্ঘা ক্লাইম করে পরের দিন নেমে আসলো, 2 দিন গেল। 3rd দিনে যখন যাচ্ছে ইয়ালুংখাং, তখন ওয়েদার খারাপ হতে শুরু করেছে। একটা দিন ও রেস্ট নিয়েছিল এখানে, যেহেতু খুব টাফ রেস্ট নিয়েছিল। যখন ও উঠেছে ইয়ালুংখাংয়ের দিকে তখন ওয়েদার খারাপ হতে শুরু করেছে। তো ও ওয়েদার খারাপের মধ্যে গেছে, 2500 মিটার ক্লাইম করছে। আচ্ছা, এভারেস্ট লোৎসেতে কি হয়, সারা পৃথিবী থেকে এভারেস্ট ক্লাইম্বার আসে। তো এভারেস্ট লোৎসেতে রাস্তাটা সরকার তরফ থেকে বানিয়ে দেয়, যেখানে দড়ি লাগানো সেটা, যার জন্য এত এভারেস্ট ক্লাইম্বার। আজ অব্দি 9000 লোক এভারেস্ট ক্লাইম্ব করেছে। ওকে, আজ অব্দি আমি যখন কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্ব করেছিলাম মাত্র 240 মতন, আমার আগে হয়তো 230-40টা লোক ক্লাইম্ব করেছিল। 9000-এর, কারণ কি এত কম লোক ক্লাইম্ব করে, কারণ ওখানে এত কিছু করে দেয় না। এখানে যেমন সারা পৃথিবীর লোকেরা আসছে, তারা টাকা দিচ্ছে, রুট ওপেনিং বলে ওটাকে, যে রাস্তা বানানো, রুট ওপেনিংয়ের জন্য পেমেন্ট করছে, তো তার জন্য সরকারই সব করে দেয় এভারেস্টে। কিন্তু কাঞ্চনজঙ্ঘা তা না, কাঞ্চনজঙ্ঘা নিজেকে করতে হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা রুট ওপেনিং করছে। এবার কাঞ্চনজঙ্ঘা মেইন পিকে তো আরও কয়েকজন 8-10 জনকে পাওয়া যাবে, সবাই মিলে রুট ওপেনিং হচ্ছে। ইয়ালুংখাংয়ে তো আর কেউ নেই, ও আর ওর সঙ্গে 3টে শেরপা। তো এটা সম্ভব না, পুরো রাস্তাটা খোলা, ওই 1200-1300 মিটার দড়ি লাগানো, ওই একদিনে তো হবেই না। ওরা ভাবছিল যে একজন আগে যাবে, দড়ি লাগাতে লাগাতে যাবে, কিন্তু 1400-1500 মিটার দড়ি ক্যারি করা রিস্কটা হয়, বিরাট ওজন, তো ওটা একদিনে সম্ভব না। মাঝে মাঝে যাই আমরা, কি করি, 2টো কয়েল নিয়ে গেলাম, দড়ি লাগালাম, আবার নেমে আসলাম, আবার 2টো কয়েল দড়ি লাগালাম, এইভাবে। তো ওই ক্যালকুলেশনগুলো, ওয়েদার খারাপ হয়ে গেছে, তার উপরে কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্ব করে ফিরে এসে শরীরের যে অবস্থা, শারীরিক একটা অবনতি অবশ্যই থাকে, সেই সবের জন্যই ছন্দার এই দুর্ঘটনা। বডিকে পাওয়া গেছিল? বডি পাওয়া যায়নি, কারণ শেরপা যারা ছিল তারাও কি একই রকম ভাবেই? শেরপারা ওরা রোপাপ হয়ে নামছিল, একই দড়িতে পরপর নিজেদের বেঁধে নামাটাকে, চলাটাকে রোপাপ বলে মাউন্টেনে। তো 2টো শেরপা, ওর সঙ্গে 3টে শেরপা ছিল। তো 2 জন শেরপা, দাওয়া আর পেমা বলে, ওরা রোপাপ হয়েছিল। তো ছন্দা পিছলে যাওয়ার সঙ্গে সঙ্গে দড়ির টান, ওরা দুজনও বেরিয়ে যায়, পড়ে যায়। আর তাসি পিছনে দড়ি খুলতে খুলতে আসছিল, ওই যে দড়িগুলো কস্টলি বলে খুলে নিয়ে আসি, খুলতে খুলতে আসছিল, ও বেঁচে গেছে, ও যেহেতু দড়ির বাইরে ছিল। মানে ছন্দা প্রথম স্লিপ করেন, যেটা তাসির কথা অনুযায়ী। আচ্ছা আচ্ছা, কারণ আর তো কেউ বলার নেই। ঠিক ঠিক, তাসি যেটা বলেছে, মানে তার সাথে আরো 2জন শেরপাও হারিয়ে, ওরা যেহেতু রোপ আপ হয়ে নামছিল, হ্যাচকা টানেও বেরিয়ে গেছে। রোপ আপ হয় কেন, একজন বেরিয়ে গেলে আরেকজন যাতে আটকাতে পারে। কিন্তু রোপ আপ হলে এই সমস্যাটাও থাকে, যদি একজন বেরিয়ে যায় তার সঙ্গে সঙ্গে অন্যরাও ওই টানে বেরিয়ে যেতে পারে। সেই জন্য একসঙ্গে যখন নামে, তখন একসঙ্গে সবার মুভমেন্ট করা উচিত না। একজন দাঁড়িয়ে থাকবে, আইস আক্সটাকে বরফে আটকে দড়ি আস্তে আস্তে ছাড়বে, ওরা যাবে, ওরা সেফ জোনে পৌঁছাবে। সেই সময় হয়তো তারা রিস্ক নিতেও পারেনি, তাড়াতাড়ি করছিল হয়তো, না তাড়াতাড়ি করছিল, এটা মানে ওইটা বলছিলাম না, ভুল। এখানে সেকেন্ড অপশন বলে কিছু নেই। ঠিক, এটা কোনো ফুটবল ক্রিকেট খেলা না যে এবছর আচ্ছা ঠিক আছে এই পেনাল্টি মিস করে গেলে আবার তোমার চান্স আছে। এখানে কোনো পেনাল্টি মিসের সেকেন্ড চান্স নেই। তো ওই একটা বলই আসবে, মানে প্রত্যেকটা। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ডেফিনেটলি আমি অ্যাডভেঞ্চারাস হব, কিন্তু ক্যালকুলেটিভ ওয়েতে রিস্ক, মানে এখানে কোনো রকম কোনো ছেড়খানি করা যাবে না।
একদমই, এটা রিস্ক তো আমরা নিতেই চাই, তাহলে তো বাড়িতেই বসে থাকতাম। কিন্তু রিস্কটা কতটা ক্যালকুলেটিভ আমি নেব, এবং একটা জিনিস দেখবো যে আমার যেন ভুল না হয়। যেমন আমিও তো অন্ধ হয়ে গিয়েছিলাম একটা ক্লাইম্বে গিয়ে, ফুল ব্লাইন্ড। তো আমি তখন ফিরে এসেছি শুধু টেকনিকের জোরে। ওকে, কোথায়? এটা ধওলাগিরিতে। আমরা 5 জনের মতন ছিলাম। স্নো ব্লিজার্ড শুরু হয়ে গেছিল, তুষার ঝড়, 3 জন মারা গেছে। ওই কোনো যে ভদ্রমহিলার কথা বললাম যে 60 বছরের পরে ক্লাইম্ব শুরু করেছে, সে ভদ্রমহিলাও মারা যায়। মানে ওই আপনাদেরই আমাদের ওই টিমে আমরা তো আগে পরে এগোচ্ছিলাম। তো আমি যখন ফিরতে শুরু করি ততক্ষণে ব্লাইন্ড হয়ে যাই স্নো এর গ্লেয়ারে, ওটা স্নো ব্লাইন্ডনেস বলে। তো আমি তো আর দেখতে পাচ্ছি না, কিন্তু এবার একটা দড়ি দুটো ভাগ করে নিলাম, একটাই আমি আর আমার শেরপা পেম্বা, আর একটা দড়িতে দাওয়া, যেই দাওয়া ওই ছন্দার সঙ্গে বেরিয়ে গেছে, সেই দাওয়া আমার সঙ্গে সে বছর ছিল। বাচ্চা ছেলে, খুব শক্তিশালী শেরপা। দাওয়া আর বসন্ত সিংহ রায়, আর একটা দড়ি আমাদের কাছে ছিল, সেটা হাফ করে কেটে নিই, একটাই আমি আর পেম্বা, আর একটা দাওয়া আর বসন্তদা, এই করে আমরা নামতে থাকি। তো বসন্তদা একটা সময় পর বলে আর আমি নামতে পারবো না, বলে ওখানে আটকে যায়। আমি তো দেখতে পাই না, আমি যেহেতু পুরো অন্ধ হয়েছিলাম। সেটাও আর একটা বড় গল্প। আমি পুরো অন্ধ হয়ে যাই। তো তখন ওই রকম যে পেম্বা আইস অ্যাক্স বরফে গেথে দড়িটা পেঁচিয়ে আস্তে আস্তে ছাড়ছে, আমাকে বলছে পিছন থেকে আবি ডায়না যাও, আবি বায়া যাও, নিচে উপর থেকে ডাইরেকশন দিচ্ছে, আমি সেই বুঝে নামছি, একটা অন্ধ যেরকম নামে। ঠিক। এবার আমি নেমে যখন দড়িটা টান হয়ে গেল, সে 20 মিটারের দড়ি, তার মানে 20 মিটার আমি ম্যাক্সিমাম নামবো। নামার পর আমি দাঁড়ালাম, আবার আমার আইস অ্যাক্সটা বরফে কাটলাম, এবার পেঁচিয়ে ও নামছে, আমি আস্তে আস্তে দড়িটা টেনে নিচ্ছি। যে যখন স্লিপ করবে আমি সঙ্গে সঙ্গে আটকে দিতে পারবো। আমি অন্ধ হলে কি হলো, আমি তো ফিল করতে পারছি দড়িটা স্লিপ করছে, মানে ও পড়ে যাচ্ছে, ঠিক আমি আটকাতে পারবো। এইভাবে ও আমার পাশে এসে দাঁড়ালো, কিংবা ও আবার নামতে শুরু করলো, আমি আবার দড়ি ছাড়ছি, ও আবার 20 মিটার নেমে গেল, ওখানে আবার আইস অ্যাক্স গেথে দাঁড়ালো, এবার আমাকে বললো, আমি আবার নামছি। এইভাবে আমরা সেই কোনোর টেন্টটাতে, তাঁবুতে এসে পৌঁছলাম। আমি জানি কোনো মারা গেছে, কোনো তাঁবু ততক্ষণে হাওয়ায় একটু বিধ্বস্ত অবস্থা, তার তাঁবুর স্লিপিং ব্যাগের চেন কেটে গেছে, সেই চেনটা আমি গায়ের উপর দিলাম। তারপর তখন আমি ভেবেছি মারা গেছি, মানে অন্ধ হয়ে, মানে একটা জার্নি, যেন একটা অন্ধকার, একটা ডিপ গহ্বরের মধ্যে ঢুকে যাচ্ছি, প্রচুর কালারফুল মানে বলয়ের মধ্যে দিয়ে আমি ভিতরে ঢুকে যাচ্ছি। তখন আমি জানি যে আমি মারাই যাচ্ছি, আমি তো এটা মৃত্যু, আমার মারা যাচ্ছি। তো তখন আমার মধ্যে, আমি পরে বইতেও লিখেছি যে তাহলে মৃত্যু নিয়ে এত লোকে ভাবে কেন, এর তো একটা বেশ একটা কি পিসফুল জার্নি। তো এ নিয়ে মরতে তো হবেই একদিন, কিন্তু এত পিসফুল জার্নি যখন, তো মরে যাওয়াই ভালো। তো এইরকম একটা ফিলিংস। তারপরে বহু 4-5 ঘন্টা বাদে আমার ঘুম ভাঙলো, কিংবা মৃত্যু থেকে ফিরে আসলাম, কিংবা জ্ঞান ফিরলো, যাই হোক হোয়াট এভার। তো তখন আমি দেখলাম তাঁবুতে আমি, পেম্বা, আর ওই কোনোর শেরপা দাওয়া, কোনোর এক শেরপা ছিল দাওয়া। তো আমি তখন বললাম যে বসন্তদা কোথায়? তো পেম্বা বলল বসন্ত সাহেব উধার बैठ गया, अभी तक तो जिंदा नहीं है, मर गया, तो गुजर गया। তো তখন তারপর তো একটা বিরাট ব্যাপার, বসন্তদাকে রেস্কিউ করে আনা, সে একটা লম্বা জার্নি। আচ্ছা, রেস্কিউ করা হয়েছিল? বসন্তদাকে রেস্কিউ করে এনেছিলাম। বসন্তদাও ওই সময়টার কথা আমি জানি বসন্তদার মনে নেই এখন, হয়তো চিন্তা করলেও জানবে না যে ওই দুর্দিন কি হয়েছিল, ওই একটা রাত। সেই সময় তো মেমোরি লস হয়ে গেছে। তারপর ফিরে আসার পর এখানে কাঠমান্ডুতে হসপিটালাইজ করে দিলাম আমরা হেলিকপ্টারে। আসলে হেলিকপ্টার একটা পরের দিন আমরা ওই দাওয়া গিয়ে ওকে ওই রকম টেনে হেঁচড়ে ধরে নিয়ে আসলো ওই কোনো অবধি। তারপর সেখান থেকে আমরা দড়িতে বেঁধে আটকে দড়িতে, মানে বডি রেস্কিউ। হ্যাঁ, এটা কোন সাল? 2013। এটা নিয়ে নিউজ হয়েছিল। হ্যাঁ, এটা নিয়ে খুব বড় নিউজ হয়েছিল। এখানেও মানে খবর বেরিয়ে গেল, ব্রেকিং নিউজ, আমরা মারা গেছি। আমার ডেড বডি আনতেও চলে গেল আমার ওয়াইফ। তো সেই এদিক থেকে ওরা ফ্লাইটে নেমেছে, আমি ওই দিক থেকে আমাকে হেলিকপ্টারে নেমেছি। আমি জানিই না এখানে এত কিছু হয়ে গেছে। তো সেই এক ব্যাপার। মানে আপনি বলছেন আমার গায়ের কাঁটা, মানে বলাটা কতটা ইজি। আমি নামছি, দড়িটা ধরে আছি, আর আমি ফিল করছি যে সেই জায়গাটা দাঁড়িয়ে একজন মানুষ চোখে দেখতে পাচ্ছে না, তার ফিলিংসটা, মানে কোন জায়গাটাতে, কি জায়গা, মানে লাইফকে কোথায়, অ্যাডভেঞ্চারের কোন জায়গাটাতে নিয়ে গেলে, মানে এটা ভালোবাসা বা প্যাশন ছাড়া এই জায়গাটাতে আসে না। আচ্ছা, তো বটে, প্যাশন ছাড়া কোনো কিছুই কি করা। আমি জানি আমার এই স্টেপে নিশ্চিত মৃত্যু, আমি হয়তো ফিরে আসবো না, কিন্তু প্যাশন, আমাকে এই জায়গাটা করতে হবে,
এই ডিটারমিনেশন, হ্যাটস অফ, সিরিয়াসলি। মানে আপনাদের মতো যারা এইভাবে লাইফটাকে বাঁচে, আমি বলবো বাঁচা, লাইফটা বাঁচে, খুব কম মানুষ আছেন যারা এই ধরনের জীবনটাকে বাঁচে। এবং সিরিয়াসলি লাইফ অফ সিগনিফিকেন্স যদি বলা হয়, তাহলে আপনাদের মতো মানুষ জানে যে লাইফ অফ সিগনিফিকেন্স কাকে বলে। এটা একটা সব থেকে বড় জায়গা। তো এখানে একটা জিনিস আমার খুব জানার, আপনার সাথে যেটা খুব নিউজ হয়েছিল ইয়েতি, এই ইয়েতির গল্পটা কি? হ্যাঁ, ইয়েতি নিয়ে প্রচুর গল্প আছে। এবার আমি একটা হিন্দু মাইথোলজি থেকে শুরু করি। হ্যাঁ, ইয়েতি জানালে সাধারণত শেরপাদের মধ্যে বিশ্বাস যে ইয়েতি আছে, ভয়ঙ্কর একটা বড় ক্যারেক্টার, সে দুপায়ে হাঁটে, আচ্ছা, সে গরিলার থেকে অনেক বড় চেহারা, একটু হেলে দুলে হাঁটে, বরফের এলাকার থেকে নিচে কোনোদিন দেখা যায় না। আর ইয়েতির মুখোমুখি হলে সে মারা যায়, কিংবা তার বড় ফ্যামিলির কেউ মারা যায়। এটা অথচ আমি বহু শেরপার সঙ্গে তো মেলামেশা করেছি, তারা মনে প্রাণে বিশ্বাস করে ইয়েতি আছে। কিন্তু কেউ মানে আমি কাউকে যখন বলেছি, বলছেন আমি তো দেখিনি, তবে অমুকে দেখেছে। যেরকম আমাদের ভূতের গল্পগুলো হয় যে মানে অমুকের মাসতুতো বাড়িতে ভাই ওই এরকম এসেছিল কিংবা কিছু। তো কিন্তু মানে ওরা এতটাই বিশ্বাস করে বলে আমি কোনোদিনই ওদের সামনে বলি না যে এরকম ইয়েতি বলে কিছু নেই। আমি যদি সাইন্টিফিক্যালি ভাবি যে এখন তো গুগল মারফত, স্যাটেলাইট মারফত, ইমেজ মারফত সব জানি যে আমরা 1 ইঞ্চি সব বুঝে যাচ্ছি, তাহলে একটা বড় ক্যারেক্টার কোথায় লুকিয়ে থাকবে? হিন্দু মাইথোলজির কথা যেটা বলছিলাম, হিন্দু মাইথোলজির সঙ্গে অনেকে মেলায়। আমি দেখেছি বিভিন্ন পাহাড়িয়া গ্রাম ট্রামে অনেক 2-1 জনের কথাবার্তাতে আমার যেটা মনে হয়েছে যে মহাভারতে একটা ক্যারেক্টার আছে অশ্বত্থামা। এবার অশ্বত্থামা চিরঞ্জীবী, অমর। তো অশ্বত্থামাকে যখন যুদ্ধ শেষ, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, দুর্যোধন দৈপায়ন হ্রদে গিয়ে তার উড়ু ভেঙে গেছে, লোকি আছে, তখন অশ্বত্থামা কৃতবর্মা গিয়ে বলছে যে অশ্বত্থামা বলছে আমাকে সেনাপতি করো, আমি তোমার হয়ে শেষ যুদ্ধটা করে আসি, আমিও পাণ্ডবদের মাথা কেটে নিয়ে আসবো। তো দুর্যোধন প্রথমে ভাবছে কি করে হবে, এটা সম্ভব নাকি, হেরে গেছি আমরা সব। কিন্তু তারপর অশ্বত্থামার জোড়াজুড়িতে ওকে করলো, সেনাপতি দিল। এবার অশ্বত্থামার রাগ ছিল, ওর বাবা দ্রোণাচার্যকে মেরেছে কপট যুদ্ধে। তো অশ্বত্থামা গেল। এবার যখন অশ্বত্থামা ঠিক করলো যে এদের মুন্ড কেটে নেব, তখন যে দিনের বেলা যুদ্ধের সামনে তো করতে পারবো না, তার রাতে এদের মানে শিবিরে গিয়ে মারবো। তো তখন অশ্বত্থামা আবার দ্রোণের ছেলে, তার একটা এথিক্স আছে, তার আইডিওলজি তাকে বলছে রাতের অন্ধকারে কাউকে মারা ঠিক না। তখন ওই যে একটা পেঁচা ফ্যামিলি, তারা রাতের অন্ধকারে গিয়ে আর একটা পাখির বাসায় গিয়ে সে ছানাগুলোকে মেরে খাচ্ছে। তখন বললো যে এটাই মনে হয় উপরওয়ালা আমাকে দেখাচ্ছে যে এইভাবে তুমি রাতের অন্ধকারে গিয়ে মারতে পারো। তো গেল শিবিরে গিয়ে 5 জনের মাথা কেটে নিয়ে চলে আসলো, দুর্যোধনকে দিল। দুর্যোধন হাতে নিয়েই বললো তুলতুলে মাথা, নরম মাথা দেখে বলছে এটা ভীমের মাথা হতে পারে না, তুমি কি করলে? তাহলে তো পাণ্ডবদের 5 ছেলেকে মেরে এসছো, তুমি তো ভুল করে, যে আমার বংশের তো মানে দুর্যোধন তখন লিটারেলি একটু হতাশও হলো যে এরা তো ঘুরে ফিরে আমারই বংশের শেষ 5 জন ছিল, তোমরা সেই 5 জনকেই মেরে ফেললে, আর বংশের কেউ থাকলো না। তো তখন অশ্বত্থামাও মানে হতাশ হয়ে গেল যে ওর রাজাই ওকে একটু তিরস্কার করলো যে তুমি কি করলে এটা ভুল করে। তো এদিকে সকালবেলায় কৃষ্ণ অর্জুন দুজনেই ক্ষিপ্ত যে ওটাকে ধরতে হবে, ধরে নিল। তখন ওর মাথায় যে মণিটা ছিল, মণিটা খুলে নিল আর বললো তুমি তো মরবে না। তো অভিশাপ দিল তুমি সারা জীবন সারা শরীরে তোমার ঘা হয়ে থাকবে এবং তোমার প্রচণ্ড যন্ত্রণা নিয়ে ছুটে বেড়াবে, সারা দুনিয়া ঘুরে বেড়াবে। বলা হয় যে অশ্বত্থামাই হচ্ছে ইয়েতি। যে ইয়েতির ওরা বলে ইয়েতি 3 চোখ আছে, আর ওরা বলে ওই যে মণিটা খুলে নিয়েছিল ওটা ঘা হয়ে গেছে, তো ওটাই সেই চোখ, আর এতটাই ফেরোসাস যাকে দেখে তাকে মেরে ফেলে। তো এই ইয়েতেই হচ্ছে। এবার আমার ঘটনাটা কি হলো, আমি গিয়েছিলাম এটা মানালি থেকে ঠিক উল্টো দিকে, মানালি যে পাহাড় বিয়াসের উল্টো দিকে জগৎসুখ থেকে উপর দিকে উঠে ওখানে ওই পীরপাঞ্জাল রেঞ্জ, সেইখানে কিছু শৃঙ্গ আছে। তার মধ্যে খুব প্রমিনেন্ট একটা শৃঙ্গ হচ্ছে দেওটিব্বা। দেও ভগবানের, টিব্বা মানে পাহাড়। তো সেই দেওটিব্বা আর পাশে ইন্দ্রাসন। আমি 20 আর 21 জুন পরপর 2 দিন 2টো পিক ক্লাইম্ব করি। তো 20 জুন, 19 না 18 জুন এরকম 1 দিন 2 দিন আগে আমি যখন যাচ্ছিলাম ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2, তো একটা বড় ফিল্ড আছে, ক্যাম্প 1-এর পরে একটা বড় আইস ফিল্ড আছে, একটু হালকা হালকা ঢালে। তা আমি উঠে যাচ্ছি,
তারপরেই একটা ওয়াল তো বরফের ওয়াল শুরু হবে। এবার ওয়ালে আমি উঠবো, তার আগেই আমি দেখলাম বাঁ দিক থেকে বহু দূর থেকে যতদূর চোখ যায় দুটো পায়ের ছাপ, দুটো কিংবা মনে হলো দুটোর সঙ্গে আরও দুটো ছিল এরকম, একদম আবার ডান দিকে মানে যতদূর চোখ যায় ওদিকে চলে গেছে, যেন কেউ হেলে দুলে হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আমি ছবি তুললাম, যে হিমালয়ান বিয়ার আমি জানি খুব হয়, তো স্টিল তুললাম, ভিডিও তুললাম। এই যখন তুলছি তখনই দেখি পিছন থেকে 2 শেরপা চলে এসছে, আমাদেরই 2 শেরপা। আমি ওদের বলেছিলাম তোমরা কিচেন গুটিয়ে আস্তে আস্তে আসো, তোমরা তো ওরা তো আমাদের থেকে স্পিডে হাঁটে, আমরা আগে হাঁটা দিই, রাস্তায় তোরা আমাকে ধরে ফেলবে। ওখানেই আমাকে ধরে বলছে সব দেখা। তা আমি সঙ্গে সঙ্গে, যেহেতু এদের এত বছর ধরে চিনি, আমি সঙ্গে সঙ্গে ওদের মনের ভাব বুঝে গেলাম যে ওরা কি বলতে চাইছে। তো আমি শুধু একটু মজা করার জন্যই বললাম, ক্যা লেপার্ড, স্নো লেপার্ড? না 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 স্যার, ও মুখেও নাম আনবে না, এতটাই ওরা ভয় পায় যে বরফের রাজত্বে বসে আমরা হয় না রাত্রিবেলায় ভূতের নাম মুখে আনে না, সাপকে লতা বলে, তো সেরকম ওরা কিছুতেই মুখে আনবে না। তাই আমি বললো ও, আমি বললাম ও ক্যা ফক্স, স্নো ফক্স? না না ও ক্যা বিয়ার, ভাল্লুক? না স্যার বনমাই। তখন আর কিছু না পেরে ভাবছি যে আমি তো বুঝতেই পারছি না ওরা কাকে ইন্ডিকেট করতে চাইছে, বনমাই। আমি বললাম, তখন বললাম কি ইয়েতি? না না স্যার বনমাই, মানে আমাকেও বলতে দেবে না, যদি আমার কথা শুনেও সেই ক্রিয়েচারটা চলে আসে। তো আমি বললাম চলো আগে সামনে চলো, কারণ আমি দেখলাম ওখানে বেশি কথা বললে এরা হয়তো পালিয়েও চলে আসতে পারে ভয়ে। তো এইটুকুনি। আমাকে পরে যখন অনেকে বলেছে কিসের পায়ের ছাপ, ইয়েতির, আমি বললাম দেখো হ্যাঁও বলবো না, নাও বলবো না, কারণ আমি যদি বলি না ইয়েতে না, আমি তো নিজে জানি না। মানে অনেকটা কি মানে বড়, বেশ বড়, মানে 5-6 ইঞ্চি চওড়া, 7-8 ইঞ্চি লম্বা, এরকম একটা পায়ের ছাপ, যেন কেউ হেলতে দুলতে হেঁটে যাচ্ছে। এবার 2 পায়ের মতনই মনে হচ্ছে, জানি না 4 পায়ে ভাল্লুক হাঁটলে দুটো পা, সেটাকেই আমি বুঝেছি কিনা। ছবিটা আমার কাছে আছে। আচ্ছা, আমি বলেছি যদি কারো যারা বিশারদ এই ব্যাপারে, সায়েন্টিস্ট বা প্রাণী বিজ্ঞানী, তারা বুঝুক। কারা আমাকে জিজ্ঞেস করেছে আপনি গিয়ে দেখলেন না কেন, কোথায় গেছে? তা আমার তো মিশন ওটা না, যার জন্য আমি ওর পিছনে যাওয়ার আমার কোনো যুক্তি খুঁজে পাইনি। কারণ কতক্ষণ আগে গেছে কি না, কিংবা আমি তার পিছনে যাবো, সে আমাকে অ্যাটাক করবে কিনা, তার সঙ্গে তার বাচ্চা আছে কিনা, আমি কেন এই রিস্কটা নিতে যাব? আমি তো ওর থেকে অ্যাভয়েডই করবো। পায়ের ছাপ যেদিকে গেছে তার থেকে দূরে যাওয়া এটাই ভালো। তো আমি আর ওইটা দেখতে যাইনি। কিন্তু অনেকেই এসে বলছে ইয়েতি, আমি বলছি না, আমি হ্যাঁ বলবো না, কারণ আমি ইয়েতি না বললে শেরপাড়া হার্ট হবে। আমি কি করে জোর দিয়ে বলি ইয়েতি কি ইয়েতি না? আমি কোনোদিন ইয়েতি দেখিনি, ওই পায়ের ছাপটা যে ইয়েতির, সেই জন্য আমি হ্যাঁও বলতে পারছি না। তো তোমরা যা ভালো বুঝবে বুঝে নাও। আচ্ছা, এখানে এই যে আপনি ধরুন যে সামিটগুলো করেন, বা এভারেস্ট আপনি গেছেন, কাঞ্চনজঙ্ঘা গেছেন, এর তো একটা কস্ট আছে। মোরাললেস কীরকম একটা কস্ট, একটা কেউ যদি মনে করে যে আমি এভারেস্ট করবো? এভারেস্ট আরোহণটা অনেকটা কস্টলি, কারণ এভারেস্ট আরোহণ করতে গেলে $11,000 এক একজনের পার হেড নেপাল সরকার পারমিট ফিজ নেয়। $11,000 মানে প্রায় 90 দিয়ে এখন গুণ করলে প্রায় 99, মানে 10 লাখ টাকা। 10 লাখ টাকা 10 লাখ টাকা শুধু পারমিট ফিজ হিসাবেই নেয়। এছাড়াও অক্সিজেন, এক একটা অক্সিজেন সিলিন্ডার $600-700, অক্সিজেন মাস্ক $600-700, খাবার দাবার, তো সব মিলে প্রায় এখনকার দিনে যদি কেউ যায় এভারেস্ট আরোহণে, আমার মনে হয় $1,30,000 খরচ হবে। $1,30,000 খরচ হবে। আর কাঞ্চনজঙ্ঘাতে সেক্ষেত্রে কি? কাঞ্চনজঙ্ঘা একটু কম হবে, কিন্তু সেটা ডিপেন্ড করছে কাঞ্চনজঙ্ঘায় কত টিম যাচ্ছে, কতজনের টিম যাচ্ছে। যদি টিম বেশি হয় তাহলে একটু খরচ কম হয়, আর যদি টিম কম হয় সেটা কি ভাগ হয়ে যায় মোটামুটি কিছু খরচ ভাগ হয়ে যায়। পারমিশনটা যেটা পারমিটটা যেটা বললেন, এটা কি সিঙ্গেল পারমিট একজনের জন্য? আসলে পারমিট ওইভাবে না, পারমিটটা একটা টিমের জন্য দেয়, কিন্তু টিমের জন্য দিয়ে যেটা ভাগ করে মাথা পিছু হবে তাতে ওইটাই দাঁড়ায়। আগে তো 7 জন থেকে বেশি হলেই টিম হতো, এখন কেউ একজন গেলে ও কোনো টিমের সঙ্গে অ্যাটাচ করে দেয়, তার সঙ্গে ওই $11,000 নিয়ে নেয়। তো আর বাকি যেগুলো ধরুন পিক আছে মোটামুটি কিরকম? কাঞ্চনজঙ্ঘার মোরাললেস কিরকম? ওই কাঞ্চনজঙ্ঘা এখন যদি কেউ যায় 20-25 না হলেও 17-18 লাখের কমে হবে না। আচ্ছা, এর জন্য কি স্পন্সর পাওয়া যায়? স্পন্সর পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যায়, কিন্তু মানে যাকে স্পন্সর করছে তার তো ক্রেডেনশিয়াল দেখবে। এবার যে প্রথম যাচ্ছে তাকে কেন স্পন্সর করবে, ঠিক তাই না? আর এটা তো অনেক টাকা। তবে আমি গভর্নিং বডিতে আছি,
পশ্চিমবঙ্গ সরকারের ইউথ সার্ভিস ডিপার্টমেন্টের গভর্নিং বডিতে আছি। আমরা সিলেক্ট করি যারা আমাদের কাছে যেতে চায়, অ্যাপ্লাই করে, এবং আমরা সেই বুঝে যারা এভারেস্ট ক্লাইম করতে যাবে তাদের মাথা পিছু 7.5 লাখ টাকা করে সরকার থেকে দিই। আচ্ছা, এই যেমন আজকেই আমি ওই স্পন্সরের জন্য পাঠাচ্ছি, মানে ইন্টারভিউ হলো, সেখান থেকে যাদের সিলেক্ট করব তারা মাউন্টেনিং কোর্স করতে, বেসিক অ্যাডভান্স করতে দার্জিলিং HMI, দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট দার্জিলিংয়ে আমরা তাদের পাঠাবো। তো সেটাও অনেক, একটা কোর্স ফি বহু টাকা, তার 170, 80, 200 জনকে পাঠানো মানে কোটি টাকা। সেটা কি গভর্নমেন্ট স্পন্সর করছে? সেটা গভর্নমেন্ট, ওখানে কোনো পয়সা দিয়ে লাগছে না, ওখানে স্পন্সর পয়সা লাগে না। আর বাকি যে আপনার যেগুলো রয়েছে ধরুন সেখানে বাকিগুলো জন্য আমরা দিই না। এবার ক্লাইম করে আসলো, খুব আউটস্ট্যান্ডিং ক্লাইম যদি হয় আমরা বুঝে 50,000 কিংবা 1 লাখ কিংবা 2 লাখ। খরচা কিরকম হয় বাকিগুলোতে? কোনোটাই 10-12 লাখ টাকার কমে হবে না। আচ্ছা, 8,000 মিটার সিঙ্গেল উপর। একদম ধরুন ইন্ডিয়াতে রয়েছে, সেখানে কি গভর্নমেন্টের? সেগুলো তো অনেক কম, কারণ সেখানে একটা দলের পিছু 2,000 টাকা ফিস নেয়, সেটাও রিফান্ডেবল, সেটা পরে ফেরত দিয়ে দেয়। তারপর একটা টিম বানিয়ে দেখা যাবে মাথা পিছু 40 থেকে 50,000 টাকা খরচা করলে একটা টিমের একটা অভিযান। আচ্ছা, মানে সব থেকে বেশি কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, যে কোনো 8,000 মিটার পিক, যেহেতু বাইরের হিউজ খরচ, সব ডলারে পেমেন্ট, সেগুলো অনেক টাকাই। হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ান মাউন্টেনে গেলে এমনও আছে 2 লাখ 2.5 লাখ টাকায় একটা টিমের ক্লাইম্ব হয়ে যাবে, যা হয়তো 8জন 10 জনের একটা টিম 2 লাখ টাকা 2.5 লাখ টাকায়ও এক্সপিডিশন হয়ে যাবে। আবার 10 লাখ 12 লাখ টাকার মধ্যে বড় বড় পিকগুলো হয়ে যাবে 10-12 লাখ হলে। এই যে কাম্যা কার্তিকায়ন, 17 বছরের একটা মেয়ে, সে মোটামুটি 7খানা কন্টিনেন্টে সব কটা পিক সে এক্সপিডিশন করে চলে এসছে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে ওর জার্নিটা আপনি কিভাবে দেখছেন? মানে ও কোন বয়স থেকে শুরু করেছে বা কিভাবে ওর নিজেকে তৈরি করেছে? হ্যাঁ, খুব বেশি আগে থেকে ও শুরু করেনি। আচ্ছা, কারণ কি 7টা কন্টিনেন্টে 7টা মাউন্টেন, এটা শুনতে যতটা কঠিন অতটা কঠিন না। আমি বলছি না যে খুব ইজি, কিন্তু দেখুন 7টা কন্টিনেন্টের এমন এমন জায়গা আছে, ধরুন আমাদের এশিয়ার সব থেকে হাইয়েস্ট হচ্ছে এভারেস্ট, সুতরাং এটা কঠিন। কিন্তু আপনি যদি আফ্রিকার হাইয়েস্ট দেখুন কিলিমাঞ্জারো, সেটা অত কঠিন না। আচ্ছা, বুঝতে পেরেছেন? সেটা ধরুন লাস্ট ক্যাম্পেও দেখা যাবে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে থাকলো, খেলো দিলো। ও আচ্ছা, এইরকম। হ্যাঁ, একটা নাইটের জার্নিতে আপনি ক্লাইম্বটা করতে পারেন। সেটাকে অনেকে 2 ভাগে 2 দিনে করে। আচ্ছা, কিন্তু যারা একটু টাফ তারা এক রাতেই মানে ক্লাইম্ব করতে পারে। সুতরাং সব কটাকে এক প্যারামিটারে বাঁধা যাবে না। ঠিক তেমনি ধরুন আন্টার্কটিকার যে হাইয়েস্ট পিক, সেটাও খুব কঠিন কিছু না, কিন্তু সেটার কঠিনতা কোথায়? প্রায় 50 লাখ টাকা তাতে খরচ আছে। এবার যে টাকাটা জোগাড় করতে পারবে, তো 7 সামিট যারা করবে তাদের প্রথমে মনে রাখতে হবে যে একটা 1 কোটি টাকার ফান্ড জোগাড় করতে হবে অন্তত। তো 1 কোটি টাকার ফান্ড থাকলে 7 সামিট যারা একটু ভালো মাউন্টেনিয়ার, তাদের কাছে 7 সামিট কোনো অসম্ভব কোনো ব্যাপার না। হ্যাঁ, কাম্যা কার্তিকেয়ন একটা বাচ্চা মেয়ে, তার জন্য আমার আন্তরিক অভিনন্দন, সে করেছে। সেক্ষেত্রে ধরুন 15, 16, 17 বছর বয়সে, এই বছর 17 বছরই ধরুন ইয়েতে এভারেস্ট পিক করছে, তো সেক্ষেত্রে ওর ক্ষেত্রে কি ও কি এক্সট্রা ওই বয়সটার জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছে, নাকি টু আর্লি ও ক্লাইম্ব করেছে? টু আর্লি হবে, কারণ আমরা সবসময় বলি 18 বছরের আগে ম্যাচুরিটি আসে না। এবার এটা কি হয়, ওর বোঝাই যাচ্ছে মানে ওর বাবার প্রচুর পয়সা আছে, তো সেইটা মেইন কাজ করেছে। আর এইটার বাবা আর্মিতে আছে, যেখানেই ও টাকাটা জোগাড় করতে হয়েছে, যেখানেই থাক না কেন তার সেই টাকার সংস্থানটা আছে। আর এর না মানে একটা বাজে এফেক্টও আছে, যে আমি যেমন বললাম যে 91-92 সাল থেকে শুরু করে তবে 2010-এ এভারেস্ট ক্লাইম্ব করেছি। জার্নিটা ধীরে ধীরে আমরা পাহাড়টাকে বোঝার চেষ্টা করেছি, ভালোবেসেছি, গেছি। আর আমি হঠাৎ করে 1 বছরের মধ্যে 7টা পিক ক্লাইম্ব করবো, এটা হচ্ছে অনেকটা সেই একটা আমি দেখিয়ে দেওয়ার ব্যাপার। এতে কি হলো, এতে ক্লাইম্বিংটা যতটা আছে তাতে পাহাড়ের প্রতি ভালোবাসা কতটা আছে সেটা থেকে একটা সন্দেহ থেকেই যায়। আর 2 নম্বর, রেকর্ডটা তো হলো, রেকর্ড হোক, রেকর্ডটা দেখুন, রেকর্ডের পিছনে এইরকম রেকর্ড করতে গেলে হলে না মানে বাকি সমাজে একটা ভুল বার্তাও যেতে পারে, যে দেখো তুমিও করতে পারো, একটা চ্যালেঞ্জের মতন।
পাহাড়টা কিন্তু এটা স্পোর্টস না, মাউন্টেনিংটা এটা ইউথ অ্যাফেয়ার্সের মধ্যে। অ্যাডভেঞ্চারটা কীরকম? অ্যাডভেঞ্চারটা আপনার একটা হবির মতন। হবি যেমন আমি 10টা ডাক টিকিট কালেক্ট করেছি বলে আপনার পাশের বাড়িটা 15টা করলো, ওটা একটা কম্পিটিশান। আমাদের পাহাড়ে এটা কম্পিটিশান না। এই কার্তিকেয়ানের এই জিনিসটা খুব ভালো করেছে, খুব ভালো। ও যদি নিয়মিতভাবে ইন্ডিয়ান মাউন্টেন এবং অন্যান্য জায়গায় করে তাহলে আমি মেনে নেব যে ও ভালো মাউন্টেনিয়ার। আর ও যদি আমি একটা টার্গেট নিলাম, আমাকে যত কম বয়সে 7খানা পিক করে নিয়ে একটা হব, তাতে আমি ঠিক আছে, ওর টার্গেট ফুলফিল করলো, কিন্তু মাউন্টেনিয়ার হিসেবে আমি ওকে বিরাট পয়েন্ট দেব না। কারণ কি, দুটো কারণে। এক হচ্ছে ও তো একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছে সেটা করতে, এই চ্যালেঞ্জ নিতে গিয়েই কিন্তু যদি না পারে, সেই চ্যালেঞ্জের জন্য সে আজকে এই যে ছন্দা গায়নের এটার পিছনে কিন্তু এইরকম এই জিনিসগুলোর জন্য কিছুটা হলেও আমি একসাথে দুটোকে আমি এটা দায়ী। এই জায়গাটা ভাবতে হবে যে আমাকে কোথা থেকে ফিরে আসতে হবে, চ্যালেঞ্জ নেব না আমরা, আমাদের ভালোবাসার জায়গা। আপনি আপনার গার্ডেনিং যেমন হবি, আপনি একটা ফুল গাছ বাঁচানোর জন্য যা খুশি করে ফেলবো এরকম যেন ভাববেন না, ঠিক তেমনি এই বার্তাটাও ভুল জায়গায় যায়। ওকে দেখে আরেকটা বাচ্চা যদি ভুল ভাবে যে আমিও 1 কোটি টাকা জোগাড় করবো, আমাকেও ও 17 বছর 8 মাসে করেছে, আমাকে 17 বছর 5 মাসে করতে হবে, তো তখন না ওইটা একটা মানে সেই র্যাট রেসের মতন হয়ে যাবে, সেখান থেকে বিপদ হওয়ার চান্স থাকে। এটা তো অন্য স্পোর্টসের মতন না যে ও কেউ 10 সেকেন্ডে দৌড়েছে, কেউ 9 সেকেন্ড 9.8 সেকেন্ডে দৌড়চ্ছে। এটা একটা ফিল্ডে কম্পিটিশন হচ্ছে। আর পাহাড়ে কম্পিটিশন হয়ে গেলে না, সেখানে বিপদটা হওয়ার চান্স অনেক বেশি থাকে। এবার প্রশ্নটা আসছে সব থেকে অমোঘ কোয়েশ্চেন, সেটা হচ্ছে কৈলাসকে ট্রেক করা যায় না, বা আমি যতটুকু পড়েছি শুনেছি যে চায়না কিছু সময়ের জন্য এটা এক্সপিডিশনটা ওপেন করেছিল, তারপরে সেটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, এবং যারা তাদের নিজেদের রিস্ক নিয়ে গেছে সেখানে কেউ ফিরে আসেনি। আবার যেটা বলা হয়, ওখানে গেলে ওর যে টেম্পারেচার, ওর যে ওয়েদার বা এই সমস্ত কিছুর জন্য বয়স বেড়ে যায়, স্কিনের বা নখের অনেক রকম চেঞ্জেস চলে আসে, প্লাস ওখান থেকে একরকম চ্যান্টিং শোনা, যেটা অনেকেই বলেছে এটা পেয়ে রয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, প্রথম কথা আমি ওখানে যাইনি। আচ্ছা, সুতরাং ওইটা নিয়ে লাস্ট বলার অথরিটি আমি নই। তবে মিথ, যে কোনো দুর্গম জায়গায় প্রচুর মিথ থাকে। ধরুন যতদিন অবধি অ্যান্টার্কটিকাতে মানুষ যেতে পারেনি, ততদিন অ্যান্টার্কটিকা নিয়ে বহু রকম মিথ ছিল। যতদিন অবধি এভারেস্ট ক্লাইম্ব হয়নি, ততদিন অবধি শেরপাড়া বলতো ওখানে মিনেসুলোয়েমা বলে একজন, ওইরকম উচ্চারণটা আমার হয়তো ঠিক আসেনি, হ্যাঁ, এক দেবী ঘুরে বেড়ান, তিনি বাঘের পিঠে ঘোরেন। আচ্ছা, আপনি এবার বলুন, আজকেও যদি এভারেস্ট ক্লাইম্ব না হতো, এভারেস্টকে যদি ব্যান করে রাখা হতো, তাহলে ওই মিথগুলো কিন্তু আজকেও চালু থাকতো যে বাঘের পিঠে কেউ ঘোরে। কিন্তু বাঘ একটা গরমের জায়গার প্রাণী, সে কি ওই রকম -25-30 ডিগ্রিতে থাকতে পারে? আর তার পিঠে কোনো দিদি মানে তার পিঠে কোনো দেবী ঘুরে বেড়াতে পারে? সম্ভব না। আচ্ছা, গ্লেসিয়ারগুলোকে বলা হতো রাক্ষসের বাসস্থান। আমরা এখন দেখেছি, কারণ কি, গ্লেসিয়ারে যারা যেত তারা ফিরে আসতো না, কারণ গ্লেসিয়ারে এত ক্রিভাস, এত ফাটল, এত বিপদ, বহু লোক মারা যেত। সেজন্য গ্লেসিয়ারের দিকে যাতে লোকে না যায়, বলতো ওইদিকে যাবে না, ওটা রাক্ষসের বাসস্থান। তো যেখানে যত বাধা থাকবে না, তার পিছনে অনেক রকম মিথ থাকবে। যখনই বাধা খুলে যায়, আগে যখন ইন্ডিয়ায় আসার জন্য ইউরোপে একদম ছিল যে ওখানে গেলেই মানে রাস্তায় সব সোনা পড়ে থাকে, সোনা হিরে জহরত, মানে ইন্ডিয়াতে আসার জন্য ইউরোপিয়ান সব আসলে কি এখানে পড়ে থাকে? কিন্তু আজ অব্দি যদি ইন্ডিয়াতে না আসতো, ওই মিথগুলো কিন্তু ও দেশে চালু থাকতো। কৈলাসের জন্য একদম তাই হয়েছে। যেহেতু মানে দেয় না, কোনো পারমিশন দেয় না চীন সরকার, সেই জন্য এই মিথগুলো চালু আছে। যবে থেকে মানে দেবে, মিথ একটু একটু করে ভাঙতে থাকবে। ক্লাইম্বের মতো না, এটা না। কারণ ক্রিস বনিংটন, আমার কথা না, বিখ্যাত পর্বতারোহী ক্রিস বনিংটন, তাকেও একই কোশ্চেন করেছে। পৃথিবীর সমস্ত মাউন্টেনিয়ারকে এই কোশ্চেনের মুখোমুখি হতে হয়। তো ক্রিস বনিংটন বলেছে যে এই পিকটা ক্লাইম্বেবল না, এটা না, যে এই পিকের থেকে অনেক কঠিন কঠিন শেপের পিক আমরা লোকেরা ক্লাইম্ব করে ফেলেছে। তো সুতরাং এটাও ক্লাইম্ব হতে পারে। পারমিশন না দিলে আমরা কি করব, চেষ্টা করব। 1, 2 নম্বর, যে তারপরে দেখা যাবে যে এখানে চ্যান্টিং হয় কি না। যে শুনেছে, কাউকে এসে আমার মুখোমুখি কাউকে বলতে শুনিনি, সে নিজে শুনেছে, সেই ভূতের গল্পের মতন, যে আমার বাড়ির অমুকের তমুক শুনেছে। আচ্ছা, বয়স বেড়ে যায়,
ওই বললাম সব মাইথোলজি তখন না, এটা কিন্তু একজন বেঁচে ফিরে এসছেন মাউন্টেনিয়ারিং, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না নামটা, তিনি কিন্তু উনি কিন্তু বিয়ে করেছেন, হতে পারে উনি সম্ভবত ইংল্যান্ডেরই কোনো মাউন্টেনার ছিলেন, হতে পারে, কিন্তু যে ওনার মানে বয়স বেড়ে গেছে, মানে ওখানকার যে ওয়েদার হঠাৎ করে এমনভাবে চেঞ্জ হয়ে যায়, এবং বলে যে যিনি গেছেন ফিরে এসেছেন তিনি বলেছেন যে কিছুটা যাওয়ার পর পুরো অচেনা, কিচ্ছু নেই, যেটা ভেবে এসেছিলাম কোনো কিচ্ছু নেই, অদ্ভুত জিনিস তৈরি হয় ওখানে, এবং তিনি ভয়ে চলে এসেছেন। হতে পারে, কিন্তু আমি মানে কোনো এর সায়েন্টিফিক ব্যাখ্যা যখন নেই, মানে দলে দলে লোক যাবে, রিসার্চ করবে, সেখান থেকে কিছু বেরিয়ে আসবে, তখন আমি মানতে রাজি। কারণ কি, যদি যেমন কি নাঙ্গা পর্বতে গিয়েছিল হারমান বুল, ফিরে এসেছিল, ওর বাড়ির লোক চিনতে পারে না, এটা আমাদের লোক না, এত বুড়ো আমাদের না। সুতরাং পাহাড়ে গিয়ে একদম কুচকে যাওয়া, চেঞ্জ হওয়া, আমি পাহাড়ের ফিরে আসার ছবি দেখালে কেউ চিনতে পারবে না ওটা আমারই ছবি। সুতরাং সেইটা একরকম ব্যাপার, যে কোনো পাহাড়ে গেলেই সেটা হয়, প্রচুর এফেক্ট হয়, কারো কম কারো বেশি। কিন্তু পাহাড়ে গেলাম, বয়স বেড়ে গেল, তার এইটা প্রমাণ কি আছে? ওই লোকটা কি তারপরে আর পরের দিনই মারা গেছে? তা তো না, ও তো আরও বেঁচে ছিল। এবার কবে ও মারা গেছে সেটা দেখতে হবে। ওর কি বোন মানে রিসার্চ করে দেখেছে যে বোনের বয়সটা যাওয়ার আগের দিন 37 বছর ছিল, ফিরে এসে 68 বছর হয়ে গেছে? তা তো হয়নি। সুতরাং এইসব বললাম না, মাইথোলজি, এইসব মিথ থাকেই। পৃথিবীর সব জায়গায় প্রচুর মিথ আছে, প্রত্যেকটা নদী নিয়ে হাজার হাজার মিথ আছে। যখন লোকের পাপ পড়ে যায়, মিথ আস্তে আস্তে ভাঙতে থাকে। তো আপনার নেক্সট প্ল্যানিং কি? প্রচুর প্ল্যানিং আছে। এখন আমরা একটা চিন্তা ভাবনা করছিলাম যে বিভিন্ন ডাক্তার অ্যাসোসিয়েশন থেকে আমাকে একটা মানে বলেছে, অনুরোধও বলবো না, মানে যা তাদের একটা আবদার আর কি, যে একটা আননেমড পিক ক্লাইম্ব করে যদি সেই পিকটার নাম অভয়া রাখা যায়। তো আমি এখনই বিরাট মানে আবেগে ভেসেই চলে যাব এরকম করবো না, আগে প্ল্যান করছি যদি সত্যি সেরকম করা যায়। এবং একটা পিকের নাম রাখার পিছনেও অনেক সরকারি নিয়মকানুন আছে, সব কিছু যদি হয় তাহলে সেটা চেষ্টা করব। আর সেটা খুব বড় অভিযান হবে না, কারণ কি এরকম পিক কোথায় আছে প্রথমে খুঁজে বের করতে হবে, তারপরে সেইটাকেও এমন না যে একটা গভীর একটা দুর্গম জায়গার একটা পিকের নাম করলাম, লোকে জানতেই পারলো না, ওটাকে একটা অ্যাক্সেসেবল জায়গায় থাকতে হবে যাতে লোক জানতে পারে। যদি কাউকে সম্মান জানাতে হয় তাহলে সেইভাবেই দিতে হবে। আর তার সাথে সাথে আমি তো সারা বছর বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে থাকবো। কিছু অভিযান দেখি, সিসাপাংমা চৌইউ বলে দুটো শৃঙ্গ আছে 8000 মিটারের উপর, সেই দুটো আমার বাকি আছে। আপনার এভারেস্ট ওঠার পর বাকিগুলোতে যখন উঠছেন, তো তখন তো আপনার মনে হয় যে ব্যাপারটা আমার মুখস্থ হয়ে গেছে? একদমই না, কারণ মুখস্থর প্রশ্নই নেই। কারণ এভারেস্ট থেকে কাঞ্চনজঙ্ঘা অনেক কঠিন, অন্নপূর্ণা কঠিন, মাকালু কঠিন, মানে দেখা যাবে 8000 মিটারের মধ্যে এভারেস্ট একটু কম্পারেটিভলি ইজি। তো সুতরাং অনেকেই ভাবে যে এভারেস্ট ক্লাইম্ব হয়ে গেছে বলে আমি বাকিগুলো ড্যাং করে উঠে পড়বো, একদমই না। আর এটাও না যে এভারেস্ট 8000 মিটার হয়ে গেছে বলে আমি 6000 মিটার আমার কাছে জলভাত হয়ে যাবে, সেটাও না। যেদিন যেখানে করছি, আজকে যদি আমি উল্টো বলি, সচিন খেলেছে এত বছর, তো সচিন কারো এগেনস্টে সেঞ্চুরি করেছে, পরের ইনিংসে সেঞ্চুরি করবে, জিরো থেকে শুরু করতে হবে। ঠিক, তা আমার পরের যখন জার্নিটা শুরু করবো আমাকে আবার জিরো থেকে শুরু করতে হবে। তো সুতরাং প্রত্যেকটা দিন কঠিন। তো এই যে আপনি কিছুক্ষণ আগে যে এক্সপিরিয়েন্সের কথা বলছিলেন, এটা আপনার কাঞ্চনজঙ্ঘাতে হয়েছিল? ধওলাগিরিতে হয়েছিল। ধওলাগিরি 7th হাইয়েস্ট মাউন্টেন। তো ধওলাগিরি তো এভারেস্ট থেকে অনেক অনেক কঠিন। তো সুতরাং এভারেস্টকে আমরা মাপকাঠি ভাবি না, যে একটা পর্বতারোহীর জীবনের চরম মাপকাঠি এভারেস্ট না। ইন্ডিয়ান মাউন্টেনে বহু মাউন্টেন আছে, ইন্ডিয়ান হিমালয়ে, যেগুলো এভারেস্ট থেকে অনেক কঠিন। এইরকম বাইরে আর এরকম অ্যাডভেঞ্চারাস আপনার কি ফরেনে কোথাও এক্সপিডিশনে? আমরা আগে গেছি পামির মাউন্টেনে, কিরগিজস্তান, পামির অনেকগুলো দেশে ছড়িয়ে আছে। কিরগিজস্তানে পিক লেনিন, ওখানে নামগুলো খুব ইন্টারেস্টিং, ভ্লাদিমির পুতিন, বরিস ইয়েলসিন, এসব নাম। হ্যাঁ, তো রাশিয়ার আন্ডারে ছিল সব। তো পরে ওই গ্লাসনস্ট পেরেস্টরিকায় পরে ওটা বেরিয়ে যায়, বিভিন্ন দেশগুলো বেরিয়ে যায়। তো পিকগুলোর নাম রয়ে গেছে ওখানে। পিক লেনিন সহ 6টা পিক ক্লাইম্ব করেছিলাম। তারপর গেছিলাম ওখানে, আজারবাইজানের কিছু মেয়ের সঙ্গে
পরিচয় হলো। আচ্ছা। তারা আমাকে ইনভাইট করলো, চলে আসো আজারবাইজানে, আমরা একসঙ্গে ক্লাইম্ব করব। তারপর গত বছর আজারবাইজান গেছিলাম, সেখান থেকে চলে গেলাম জর্জিয়া, ওখানে ককেশাস রেঞ্জ আছে, সেখানেও 4টে মাউন্টেন ক্লাইম্ব হলো। এবার দেখা যাক এরকম টানে আবার কে ডাক দেবে, কখন ডাক আসবে কোথা থেকে। এই যে বাজেটটা কি আপনার পার্সোনাল, আপনাকে বিয়ে করতে কিভাবে ম্যানেজ করেন বাজেটটা? হ্যাঁ, মোটামুটি ম্যাক্সিমামটা আমার নিজের থেকেই। এখন মানে বেশ কিছু বই লিখেছি, বেশ কিছুভাবে কিছু টাকা আসার চেষ্টা থাকে, যে কিছু টাকা আমি আলাদা সরিয়ে রাখার ব্যবস্থা করি যাতে এগুলো হয়। দিনের শেষে আমাকে লোকে তো চিনবে পর্বতারোহী হিসাবে। আমি ইনকাম ট্যাক্সে চাকরি করি, ওরকম তো হাজার লোক চাকরি করে। তো আমি ইনকাম ট্যাক্সে যত বড়ই এখানকার চিফ কমিশনারও যদি হয়ে যায়, যে রিটায়ারমেন্টের পরে তাকে কে চিনবে? ঠিক। সুতরাং আমার পরিচিতিটা ওইটাই, পর্বতারোহণ আমাকে পরিচিতি দিয়েছে। তো ওটাকে আমি যতদিন ভালো লাগবে ততদিন করতে থাকবো। একটা পর্বতারোহণ মানে আমার তো শুধু আরোহণ না, এসে একটা বই লিখি, একটা মুভি বানাই। আজ অবধি প্রায় 15টা বই হয়ে গেছে, 12টা মুভি বানিয়েছি। তো যতদিন যাবে এই জার্নিটা চলতে থাকবে। এই যে মুভি যে বানিয়েছেন, মানে কিসের উপরেই? অভিযানে, যেমন আপনি যেরকম যেরকম। তো আচ্ছা, যদি কেউ মনে করে যে আমি পর্বতারোহণকে আমি পেশা হিসেবে নিতে চাই, তো সেটা কি করা সম্ভব? কিভাবে সম্ভব? এটাও কি প্রফেশন হিসেবে ট্রিট করা যায়? হ্যাঁ, করাই যায়। পর্বতারোহণটাকে করতে গেলে একটু কঠিন, কারণ পর্বতারোহী মহল বেশ একটা মানে খুব কম, সিনসিয়ারলি মাউন্টেনিং খুব কম লোক করে, আর প্রচুর শেরপা টেরপা আছে অলরেডি লাইনে। কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টসটাকে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বলা যেতে পারে। এটাকে যদি কেউ করতে চায় তাহলে অবশ্যই ব্যাখ্যা করেন। যেমন এখন যে বিভিন্ন জায়গায় রক ক্লাইম্বিং হচ্ছে, ট্রেকিং হচ্ছে, একটা সুন্দর টিম বানিয়ে তাদের ট্রেকিং এ নিয়ে যাবে। তো তারপর একটা প্যাকেজে থাকবে যে একটা 2-3 দিনের একটা ট্রেনিং দেওয়া হবে অ্যাডভেঞ্চার সংক্রান্ত, তারপরে একটা ছোট ট্রেক করবে, নিয়ে আসতে পারে। তো একসঙ্গে এরকম এখন তো কর্পোরেট হাউসগুলোকে বলা হয়েছে যে এরকম কোর্সগুলোতে অ্যাটেন্ড করো। এখন আসছে, আমি দেখছি। কালকেই আমি ফিরেছি, একটা কলকাতার বড় স্কুল তাদের বেশ কিছু বাচ্চাকে নিয়ে একটা ক্যাম্প করে। তো এবার যেহেতু আমি এটাকে প্রফেশন হিসাবে ভাবি না বলে আমি প্রফেশনালি ওই ভাবিনি, কিন্তু কেউ যদি আমার জায়গায় করতো, সে তার এক্সপার্টাইজ দিচ্ছে, তার বিনিময়ে যদি 4 দিন এই ট্রেনিংটা দিয়ে সে যদি 50,000 1 লাখ টাকা কামাতে চায়, সে তার খুব সহজেই করতে পারে। তো সেক্ষেত্রে আপনার তার জার্নিটা কোথা থেকে, মানে শেখার জায়গা, বা সে নিজেকে ট্রেন করতে হবে? আগে নিজেকে শিখতে হবে। মানে ট্রেনটা কোথা থেকে করবে? আসলে মাউন্টেনিংটা না একটা শুধু খেলা না, এটা কিন্তু এর সঙ্গে অনেক মানে জানার ব্যাপার আছে, প্রচুর পড়াশোনার ব্যাপার আছে। তো আমরা ওই গিয়ে একটা পাহাড়ের, আমরা অনেককে বলি যে ওখান থেকে ডান দিকে কি সিংহ দেখেছো? তো ওই বলে হ্যাঁ অনেকগুলো সিংহ। এর কোনো উত্তর হয় না, অনেকগুলো না, ওইখানে বলতে হবে ওই ডান দিকে ওই জায়গাটার নাম পান্ডিম, ওখানে সিনিয়ালচু, ওই জায়গাটায় কাবরু, এবং তার হাইট। তবে তো একজন অ্যাজ এ গাইড, আমি তাকে গাইড অ্যাজ এ ট্রেনার সব কিছু আমাকে হতে হবে। ঠিক। আমি সান্দাকফু যদি নিয়ে যাই কাউকে, একটা টিমকে নিয়ে গিয়ে বলে আমি দেখো কাঞ্চনজঙ্ঘা, বলে সব ওখানে কাঞ্চনজঙ্ঘা সহ আরো 50টা পিক আছে, কিন্তু আমাকে যদি বলে দিই এটা জানু, কেন ওটার নাম জানু, কী জন্য নাম হয়েছে, তার হাইট কত, তাকে কবে কে ক্লাইম্ব করেছে কিনা, তার কি রুট আছে, তবে তো আমার যে যাকে নিয়ে যাচ্ছে সে প্রপার শিখতে পারবে। ঠিক তেমনি সে একই সঙ্গে আমি আকাশ চেনাতে পারি, কারণ আমরা যে ইন্টেরিয়ার জায়গায়, আমি কদিন আগে আকাশ চেনানো হচ্ছিল, তখন আমরা দেখাচ্ছিলাম যে কালপুরুষ, আমরা চট করে এখানে কালপুরুষ দেখাই, কালপুরুষের যে তরোয়ালটা যে বেরিয়ে এসছে, ওর মধ্যে যে নেবুলাটা আছে, সুন্দর পেরিস্কোপ লাগিয়ে দেখানো, মানে একই সঙ্গে একটা মানে নেচার স্টাডি আমরা বলি, অ্যাডভেঞ্চার কাম নেচার স্টাডি কোর্স এরকম করা যেতে পারে, তার সঙ্গে একটা ছোটো ট্রেক জুড়ে দেওয়া যেতে পারে। তো অ্যাডভেঞ্চার ট্যুরিজমটা এখন যদি কেউ চায়, এটা খুব ভালো সময়, কারণ প্রচুর জায়গায় বাচ্চারা, ইউথরা মানে খুব ইন্টারেস্টেড। তো তাদের যদি নিয়ে যাওয়া হয়, শুধু তাই না, স্ট্রেস ম্যানেজমেন্টেরও বলছে যে এই কর্পোরেট অফিসগুলো, তারাও কিন্তু বিভিন্ন সময় এরকম ক্যাম্পের জন্য উৎসাহী। তো কেউ যদি ডেডিকেটেডলি এটা করে, আমার মনে হয় সে কিন্তু বেশ একটা ভালো প্রফেশন হতে পারে এটা। কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে, বা আপনার কোনো অর্গানাইজেশন বা কোনো কিছু কিভাবে আসবে? আমার একটা অর্গানাইজেশন আছে, যেমন আমি বললাম না কালকে গেলাম, একটা ওপেন ফোরাম করেছি, কারণ বহু লোক আমার কাছে আসে, দাদা আমরাও একটু এই করতে চাই। তো আমি বলেছি তো আসবে,
এটা ওপেন ফোরাম, আপনিই অ্যারেঞ্জ করবেন। আমি সেম মেন্টালিটির আরও 10 জন আমাকে যারা যারা বলে, আমি তাদের গ্রুপে অ্যাড করে দিয়েছি। গ্রুপে যদি আমি একটা লিখে দিই যে ওই গ্রুপে যে ও রাজর্ষি চক্রবর্তী ও এসছে এই প্রপোজালটা নিয়ে, ও একটা অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করতে চায়, কারা কারা ইন্টারেস্টেড, গ্রুপের মধ্যে একই মেন্টালিটির লোক পেয়ে যাচ্ছে। তার মধ্যে 10 জন যদি বললো আমরা যাব, আমি তাকে অ্যারেঞ্জ করে দিলাম, এই করলাম। তো কোনোভাবে যদি কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে চায়, আপনার তো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে আপনার, হ্যাঁ সোশ্যাল মিডিয়া যোগাযোগ করতে পারে আমার সঙ্গে, ব্যক্তিগতভাবে ফোন করতে পারে, ডাইরেক্ট মেসেজ মানে মেসেজ করলে আমি নিশ্চয়ই তাকে রেসপন্ড করব। আমার ওয়েবসাইট আছে, এ থেকে আমার ইউটিউব দেখে আমার ছবি, মানে আগে ছবি দেখুক কিভাবে কি, ইন্টারেস্ট হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। বিভিন্ন জায়গায় ইউটিউবে আপনার নাম মানে দেবাশিস বিশ্বাস সার্চ করলেই হবে। হ্যাঁ, এমনি যদি খুঁজতে পায় অনেক দেবাশিস বিশ্বাস চলে আসে, তাহলে মাউন্টেনিয়ার লিখলে হবে, এবার লিখলে হবে, তো চলে আসবে, চলে আসে। আর একটা জিনিস আমার খুব জানার ইচ্ছে রইল, আপনার নেক্সট বইটা কবে বেরোচ্ছে? আমার এই বছর বইমেলায় 4টে বই বেরোনোর একটা মানে চান্স আছে। আচ্ছা, হ্যাঁ, তো আরেকটা মানে 5th বইটা আমি লেখাটা শেষ করতে পারছি না, সময় দিতে পারছি না, এই বিভিন্ন জায়গায় দৌড়চ্ছি বলে। তো সেরকম হলে একটা আনন্দ থেকে বেরোবে, পরম্পরা, এরকম বিভিন্ন বিভিন্ন পাবলিকেশন থেকে বেরোনোর, বসাক পাবলিকেশন থেকে বেরোতে পারে। তো এরকম 5টা বই বেরোনোর চান্স আছে। 3টে তো অবশ্যই বেরোবে, 4টে 5টা দেখা যায়। এটা কি মানে কি কি ইয়ে থাকছে কি থাকছে? একটা হচ্ছে এই কেন এত দুর্ঘটনা চারপাশে, এই বইটা মানে আমি বইটার এরকম ভাবে কিছু ঘটনা এবং কিছু দুর্ঘটনা, এইভাবে আমি বইটাকে আনার চেষ্টা করছি। তারপর একটা আছে পামিরের উপর, পামির অভিযানে, পামিরে আমি যে ক্লাইম্ব করেছি সেটা। একটা আছে মানাসলু 8th হাইয়েস্ট মাউন্টেন, সেটা ক্লাইম্ব করেছিলাম। সেটার মানাসলুটা কোথায়? মানাসলু নেপালে। আচ্ছা, সেইটা এইভাবে এরকম পরপর মানে ক্লাইম্ব করবো, বইগুলো আসবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু তাই নয়, আপনাকে কনগ্রাচুলেশনস যে আপনার নেক্সট বইয়ের জন্য আমরা অবশ্যই অপেক্ষায় রইলাম। শুধু তাই নয়, যখন আপনার বইটা পাবলিশড হবে তারপর অবশ্যই আমরা চাইব যে আপনি আরেকবার আসবেন এবং আপনার লেখা বইয়ের ওপর সেদিন আমরা আলোচনা করব। এবং আজকে আশা করছি আমাদের যে আলোচনা হলো, প্রচুর মানুষের অনেক কিছু অজানা তথ্য, অনেক কিছু ভয়, সেটা থেকে আমরা মানুষকে একটা রিলিফ দিতে পারলাম। এবং শুধু তাই নয়, মাউন্টেনিংয়ের নিয়ে প্রচুর মানুষ হয়তো ইন্টারেস্ট নেবে, আগামী দিনে প্রচুর পাবো এরকম এক্সপিডিশনের অনেক। এবং আপনাদের মতো মানুষ আছেন বলেই লাইফকে সিগনিফিকেন্স করা যায়। নমস্কার।